আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের উদ্দেশ্যে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শেষ ম্যারাথন ক্লাস নিয়ে উপস্থিত আছি এডুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া। তো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও এবং ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে আমাকে জানাও যে ভাইয়া আমার কথা এবং স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন এবং শেয়ার করে দেন যাতে করে আমরা সবাই একসঙ্গে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা করতে পারি। তো সবাই একটু জানাও যে ভাইয়া কি অবস্থা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু পারফেক্ট কিনা। আমরা কিন্তু দেখতে দেখতেই আমাদের ফিজিক্সের জার্নি শেষ পর্যায়ে চলে আসছে, তাই না? তো আমি জানি না আমি তোমাদের জন্য কতটুকু করতে পারলাম, বাট এটা তোমরা মাথায় রেখো। মুন্না ভাইয়া সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। ওকে, এখন বাকিটা তোমরা জানো যে কি উপকার আসলো। তো আমরা দেখতে দেখতেই আমাদের একদম শেষ ম্যারাথন ক্লাসে উপস্থিত আছি আজকে। সো আজকে ক্লাসের মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞানের ইতি টানবো, তারপরে তোমাদের বাকি যে অন্যান্য সাবজেক্ট আছে যেমন কেমিস্ট্রি, বায়োলজি, উচ্চতর গণিত, সো এগুলাতে শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, সো সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অনেকেই চলে আসতেছো। অল ক্লিয়ার, ওকে, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো। আচ্ছা, দেখো আমরা বেশি সময় নিব না, কারণ কালকেই তোমাদের পরীক্ষা। আমরা যত দ্রুত সম্ভব আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব, তারপরে তোমরা যাতে বাসায় খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। তোমরা সবাই জানো আমাদের কিন্তু ক্লাসটা 6:30 হওয়ার কথা ছিল। আমি ভাবলাম যে আমি একটু আগাই নেই, তাহলে তোমরা রাতের বেলা খুব সুন্দরভাবে মানে যেগুলো টপিক এখনো তোমাদের বাকি আছে সেই জিনিসটা রিভিশন দিয়ে যাতে পরীক্ষায় বসতে পারো, এই জন্য মূলত 5:30 ক্লাসটা নিয়ে আসা হচ্ছে। ওকে, সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ওকে, সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। আজকে মূলত আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই দুইটা অধ্যায় পড়ব মূলত। ওকে, সো চলো আমরা সর্বপ্রথম আজকে এই রুটিনটা দেখানোর কোনো কাজ নাই, কারণ হচ্ছে এটাই আজকে আমাদের লাস্ট ক্লাস। আমরা আছি 12ই জুলাই, ঠিক আছে? আমাদের পদার্থবিজ্ঞান ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের একদম ডিরেক্ট কাঙ্ক্ষিত ক্লাস চলে যাব। সো ক্লাসের পিডিএফ এবং আমাদের সিকিউ এর সাজেশন শিট, অর্থাৎ আমাদের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন পিডিএফ পেতে সাজেশন পিডিএফটা পেতে তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। এই ক্লাসটা শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে নক করতে হবে। সো আমাদের কোন পেজে নক করবা? আই এডুকেশন সায়েন্স। সো এখান থেকে তোমাদের সকল ধরনের পিডিএফ দিয়ে দেওয়া হবে। সো আজকের ক্লাসের সিকিউ এর পিডিএফ, আজকের ক্লাসের এমসিকিউ পিডিএফ, একটু পরে আমি তোমাদেরকে সিকিউ এর সাজেশন শিটটা দেখাবো। তো সেই পিডিএফটা পেতে তোমাকে কি করতে হবে? আমাদের ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আই এডুকেশন সায়েন্স পেজে একটা মেসেজ ড্রপ করবা, সবাইকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আলটিমেটলি এখন আমরা সর্বপ্রথম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করবো। সো বরাবরের মতোই আমি আমার ক্লাসে সর্বপ্রথম তোমাদেরকে এই শেষ মুহূর্তে কি পড়বা একদম ফাইনাল সাজেশন দিয়ে দিব। সো আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আমরা সিকিউ সাজেশনটা যদি দেখি, দেখো এখান থেকে আমাদের দুইটা সেগমেন্টেই আমি আশা রাখি যে এখান থেকে চলে আসবে। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ভাইয়া তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, গড়ায়ু এবং অর্ধায়ু। এখান থেকে যে গ্রাফ রিলেটেড যে ম্যাথ গুলো আছে, গ্রাফ রিলেটেড যে ম্যাথ, একটা গ্রাফ একটু পরে আমি তোমাকে দেখাবো যে কি ধরনের গ্রাফ আসতে পারে। সো এইটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, যে ভাইয়া আমাদের তেজস্ক্রিয় ক্ষয়সূত্র তোমার সাথে লিঙ্ক আপ করে দিতে পারে অর্ধায়ু, তার সাথে লিঙ্ক আপ করে দিতে পারে আমাদের কি গড়ায়ু, ঠিক আছে? এখান থেকে আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে যেটা গ্রাফ রিলেটেড থাকে। একটা গ্রাফ দিয়ে তোমাকে বলবো, একটু পরে আমি তোমাকে দেখাই দিব। ওকে, তারপরে তোমরা পরমাণুর মডেল থেকে আলটিমেটলি আমরা হচ্ছে ব্যাসার্ধ, বেগ এবং শক্তি নির্ণয়ের সূত্রাবলী দেখে যাব। অনেক বড় বড় সূত্র, কেমিস্ট্রিতেও তোমরা এটা পড়ছো। তো সেই সূত্রাবলী থেকে প্রশ্ন চলে আসে সিকিউতে। তো এই জিনিসটা দেখবা। আর একটা জিনিস দেখবা, লাস্ট ওয়ান, যে ভাই নিউক্লিয়ার বিক্রিয়া, বন্ধন শক্তি এবং ভরত্বটি, এই তিনটার মিক্স আপে একটা প্রশ্ন থাকতে পারে। সো আমাদের কিন্তু দেখো টাইপ, কিন্তু দেখো এই যে ক্ষয়সূত্র, গড়ায়ু, অর্ধায়ু, এই সবগুলো মিলাই একটা সিকিউ আসতে পারে। আবার এই দুইটা মিলে একসাথে থাকতে পারে অথবা সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে। এখান থেকে কিন্তু একটা সিকিউ আসবে, ডাবল আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? সো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা ভাই? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন ভাই এই যে মাত্র 3টা টপিক দিচ্ছেন আপনি, এই টপিকগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করবো এই শেষ সময়ে, সেটার জন্য দেখো তোমাদের জন্য সাজেশন পিডিএফ রেডি করা আছে। সেই পিডিএফটা যদি তোমরা দেখো, দেখো এখানে মাত্র 3টা সিকিউ দেওয়া আছে, মাত্র 3টা সিকিউ, বাট একটা করে সিকিউ এর আন্ডারে দেখো বেশ কয়েকটা করে প্রশ্ন দেওয়া আছে। সো এটা একটা আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে শক্তি আমাদের দেওয়া আছে,
সো এইখান থেকে দেখেন আমাদের প্রায় 6টা প্রশ্ন দেওয়া আছে। খালি কি প্রশ্ন না, প্রশ্নের আন্ডারে দেখেন এই যে সূত্র খুব সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে। যে আমাদের ব্যাসার্ধ নির্ণয়, একটু আগে যে বললাম পরমাণুর মডেল থেকে তোমরা কি কি পড়বা, বেগ, শক্তি, সো ব্যাসার্ধ, এই জিনিসগুলো দিয়ে প্রথম আমাদের সিকিউটা সাজানো আছে। ওকে, সো আলটিমেটলি খুব সুন্দরভাবে একটা বার জাস্ট খালি চোখ বুলায় চলে যাবা এবং অবশ্যই অবশ্যই খাতা লিখে লিখে একবার প্র্যাকটিস করে চলে যাবা। ঠিক আছে, এই যে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা বেশি এই যে এইখান থেকে, যে ভাইয়া তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে, যেটা আমি একটু আগেই তোমাদেরকে দাগাই দিলাম যে ভাইয়া সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এইরকম একটা গ্রাফ রিলেটেড বা ডায়াগ্রাম রিলেটেড তোমাদের সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো দেখো এখানে একটা ডায়াগ্রামের আন্ডারে কত প্রশ্ন দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন, 11টা প্রশ্ন দেওয়া আছে। যদি প্রশ্ন আসে তাহলে এই টপিকের আন্ডারে ইনশাল্লাহ থাকবে, কারণ এই ডায়াগ্রাম থেকে বা এই গ্রাফ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে তার সবগুলাই এখানে ইনক্লুডেড আছে। সো তুমি কি করবা, খুব সুন্দরভাবে দেখো উত্তর সহ আছে। এই যে আমি একটু আগে বললাম যে এখান থেকে রিলেটেড গড়ায়ু অর্ধায়ু থেকে দিতে পারে, দেখো প্রথম প্রশ্নটাই আমাদের হচ্ছে অর্ধায়ু থেকে আসে। সো খুব সুন্দরভাবে তুমি এখান থেকে উত্তর সহ দেওয়া আছে, কি করবা ভাইয়া, প্র্যাকটিস করবা, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা। ওকে, সো এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করে। আর আরেকটা কি বললাম, ওই যে নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, সো সেইখান থেকে দেখো একটা ডায়াগ্রাম, মাত্র 6টা প্রশ্ন আছে, এটাই আমাদের শেষ। এটা জাস্ট খালি প্র্যাকটিস করে যাবা। এই অধ্যায়ের যত আমাদের কি যত ইম্পর্টেন্স টপিক আছে সবগুলাই সেখানে ইনক্লুডেড অবস্থায় আছে। তোমরা জাস্ট খালি কি করবা, তোমাদের কাজ হচ্ছে যে ভাইয়া যদি না দেখে করা সম্ভব হয় একবার অ্যাপ্রোচ করবা না দেখে করার জন্য, আর যদি মনে করো যে ভাই আমার এরকম সময় নাই, তাহলে তুমি একবার দেখে দেখে বাট লিখবা, অবশ্যই লিখবা। দেখো অন্তত দেখে দেখে অ্যান্সার গুলো লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করবা। ওকে, বারবার করে বলতেছি তোমাকে অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে যেটা গ্রাফ রিলেটেড ম্যাথ আছে সেই গ্রাফেরটা, অর্থাৎ আমাদের হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, এটাই সব থেকে আসার সম্ভাবনা বেশি। এই জিনিসটা একটু ভালো মতো দেখবো, এখানে প্রায় 11টার মতো প্রশ্ন দেওয়া আছে, উত্তর সহজ আছে, তুমি জাস্ট খালি প্র্যাকটিস করবা। ওকে, এখন ভাইয়া তোমরা সবাই বারবার খালি একটা জিনিসই বলো যে ভাই এই পিডিএফ কিভাবে পাবো। এই পিডিএফটা পেতে এই ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে নক করলেই তোমাকে ক্লাস শেষ হওয়া মাত্রই তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো যারা এখন ক্লাসটা শেয়ার করোনি তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান, দেখি কারা কারা শেয়ার করছো। সবাই একটু শেয়ার করে ভাইয়াকে একটু জানান যে ভাইয়া শেয়ার ডান, আমি নিজ দায়িত্বে আপনাদের সবাইকে পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, এখন এই শেষ মুহূর্তে ভাইয়া তোমাকে টু দা পয়েন্ট পড়তে হবে, হিবিজিবি পড়াশোনার টাইম নাই এখন। ভাই তোমার কাছে টেস্ট পেপার আছে, কিন্তু ওই যে খুঁজে বের করবা কেমনে যে কোনটা কোন টপিকের আন্ডারে। মাত্র এখানে 3টা সিকিউ দেওয়া আছে, 3টা সিকিউ এর মধ্যে সকল টাইপ কভারেজ আছে, যেগুলো আমি তোমাদেরকে এই সাজেশনে দিয়েছি। ওকে, সো যারা শেয়ার করেছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে জানাও যে ভাইয়া শেয়ার ডান, কমেন্ট সেকশনে একটু শেয়ার ডান বলো, দেখি কারা কারা অলরেডি শেয়ার করেছো। ওকে, সো সবাই পিডিএফটা পেতে অবশ্যই অবশ্যই শেয়ার করে জাস্ট আমাদের আই এডুকেশন সায়েন্সে মেসেজ দিবা। আই এডুকেশন সায়েন্সের চেহারাটা কেমন, এই যে দেখে নাও আই এডুকেশন সায়েন্সের চেহারা, এই যে আই এডুকেশন সায়েন্স এই পেজ আমরা নতুন ক্রিয়েট করেছি। সো অবশ্যই অবশ্যই এখানে যোগাযোগ করলে বা একটা মেসেজ দিলেই, মেসেজ ড্রপ করলেই আপনারা সাজেশন পেয়ে যাবেন। সো চলেন আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের হচ্ছে সিকিউ পার্ট গেল, এখন আমরা এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা এই তো সবাই বলছো যে ভাইয়া শেয়ার ডান শেয়ার ডান। ওকে, সাবাস, ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সবাই ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। সো দেখেন আমাদের প্রথম প্রশ্নটা দেখেন, মোটামুটি এই প্রশ্নটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে। দেখি আজকে কিন্তু আমি একদম সহজ প্রশ্ন দিয়ে শুরু করি নেই, আমরা আজকে একদম টু দা পয়েন্টে পড়াশোনা করব। ঠিক আছে, সো দেখেন এখানে আমাদের এটা কি বরিশাল বোর্ড 2024-এ আসা প্রশ্ন। সো এই প্রশ্নটা দেখি কে কে সমাধান করতে পারেন। এই প্রশ্নটা কিন্তু প্রথম দেখায় আলটিমেটলি তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু কঠিন না আসলে। তোমার যদি সূত্র বা সম্পর্কটা জানা থাকে তাহলে খুব ইজিলি তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারবা। তুমি খুব ইজিলি ভাইয়া এই প্রশ্নটার উত্তর করতে পারবা। তো সবাই একটু উত্তর করার চেষ্টা করো, সবাই একটু উত্তর করার চেষ্টা করো। দেখো আমাদের কি বলছে, আমাদের হচ্ছে কপার 6429 নিউক্লিয়াসের আমাদের হচ্ছে ব্যাসার্ধ কত তোমাকে বের করতে বলছে ভাইয়া, ব্যাসার্ধ। তার মানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এখানে এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এখানে ভর সংখ্যা দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এইটাকে কি বলি আমরা, উপরে যেটা থাকে সেটাকে ভর, আর এটা তো আমাদের আইডেন্টিফিকেশনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন মৌলের, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ওকে, আচ্ছা সো দেখেন এখন আমাদের কি বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে। আর এইটা কি, এটা দেওয়া আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ কিন্তু। সো সাপেক্ষ হিসেবে হাইড্রোজেনকে ধরে নিতে বলছে যে 1.4। এখানে দেখো এখানে হচ্ছে ফেমটোমিটার দেওয়া আছে। এখন ফেমটোমিটার থেকে তুমি কি মিটারে যাবা, একক কনভার্সন করবা কি করবা না, এটা কে বলে দিবে বলতো, এটা অপশন তোমাকে বলে দেবে। দেখো সবগুলাই অ্যাঙ্গস্ট্রোমে আছে, অ্যাঙ্গস্ট্রোমে আছে, ফেমটোমিটার আছে, তাহলে ফেমটোমিটার, তাহলে এখানে মিটারে আনার দরকার নাই। তুমি আগে ফেমটোমিটারকে ফেমটোমিটারে রাখো, যেহেতু আমাদের ফেমটোমিটার আছে, যদি না হয় তখন আমরা সেটাকে অ্যাঙ্গস্ট্রমে নিয়ে যাব। এখন আমরা তো অ্যাঙ্গস্ট্রম নিয়ে যাওয়ার কৌশল জানি, কারণ আমরা 1 অ্যাঙ্গস্ট্রম সমান কত জানি, 10 ইনভার্স 10 মিটার।
সো এখন কথা হচ্ছে যে ভাইয়া ব্যাসার্ধ, দেখেন ব্যাসার্ধ আর এখানে দেওয়া আছে ভর, তাহলে ব্যাসার্ধ এবং ভরের মধ্যে একটা সম্পর্ক আছে, ব্যাসার্ধ এবং ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। কেউ পারছো দেখি, কেউ কি পারছো ভাইয়া, কেউ কি পারছো? এই তো এখনো কেউ পারো নাই। হ্যাঁ, আজকে এই প্রশ্নটা আলটিমেটলি প্রথম প্রশ্নটাই একটু তোমাদেরকে বাজিয়ে দেখার জন্য আলটিমেটলি প্রথম প্রশ্নটা খুব একটা সহজ করি নাই। তো সবাই চেষ্টা করতে পারো। দেখো আমরা সবাই জানি যে ভাইয়া ব্যাসার্ধ এবং ভরের মধ্যে একটা সম্পর্ক বা সূত্র আছে, সেটা আর অথবা বড় হাতের আর দ্বারা প্রকাশ করতে পারো। ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা কি আর নট এ টু দি পাওয়ার 1/3, এটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা এইখান থেকে এই সূত্রটা থেকে কি আনতে পারবো ভাইয়া, এই সূত্র থেকে দেখো আমাদের এত বড় সূত্র তো নেওয়ার দরকার নেই। আমি বারবার করে চিল্লাই চিল্লাই বলি যে ভাই যখন তোমাকে একটার সাথে আরেকটা সম্পর্ক যাবে, তুমি বড় সূত্র থেকে জাস্ট কার সাথে কার সম্পর্ক সেটা তুমি ফাইন্ড আউট করবা। সেটা সমানুপাতিক আকারে আছে নাকি বর্গের সমানুপাতিক আকারে আছে নাকি ব্যস্তানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সম্পর্কটা ফাইন্ড আউট করলেই তুমি খুব সহজেই ম্যাথটা ছোট করে ফেলতে পারবা। সো দেখেন আমরা যদি এখানে ব্যাসার্ধের সাথে ভরের, যেহেতু আমাদের কি বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, সো ব্যাসার্ধের সাথে ভরের সম্পর্কটা আনতে চাই, তাহলে আমাদের কি হবে আর সমানুপাতিক এ টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এই সম্পর্ক থেকে আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখেন এখন আমাদের এটার ব্যাসার্ধ, তার মানে ধরেন এটাকে যদি আমরা R2 এর মান ধরি, যেহেতু আমরা এটাই প্রথম আমাদের এটাকে আমরা R1 ধরি, চলো আমরা R1টাই বের করব। তাহলে দেখো এখান থেকে আমরা এখন যেহেতু দুইটার সাথে কম্পেয়ার করব, তাহলে আমরা R1 উপরে যেটা বের করব, R2 নিচে, আর এইখানে কি ভাইয়া A1 উপরে A2 নিচে, তার উপরে কি 1/3। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করো যে ভাইয়া R1 ইকুয়াল টু কি আসতেছে, তাহলে A1 এর মান কত দেখো তো। A মানে কি আমাদের এই যে ভরটা, তাহলে ভর এখানে কত ভাইয়া 64, তাহলে 64 বসাই দাও। আর এই যে A2 মানে এই যে R2, এটা কার, এটা হচ্ছে হাইড্রোজেনের, মনে রাখবা হাইড্রোজেনের ব্যাসার্ধ। তার মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, A1 এর মান কত, A2 এর মান কত হবে আমাদের 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 বসাই দাও, আর উপরে তো আমাদের কি আছে ভাই 1/3 আছেই, তো 1/3 রেখে দিব আমরা। আর ইনটু অবস্থায় দেখো, ইনটু অবস্থায় এই যে R2 টা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে R2 এর মান একদম ডাইরেক্ট বসাই দিই। দেখো R2 কে আমরা এটা ধরে নিছি, আর 1 টাকে এটা ধরে নিছিলাম, সো 1.4, তাহলে আমাদের এককটা কি আসবে, এখানে যেটা অ্যানসার আসবে সেটা ফেমটোমিটারেই কিন্তু আসবে। সো এটাকে ক্যালকুলেশন করেন, আপনার কাছে ক্যালকুলেটর আছে, খুব ইজিলি আপনি ক্যালকুলেশন করতে পারবেন। জাস্ট 64 টু দি পাওয়ার 1/3 ইনটু 1.4। সো এটাকে ক্যালকুলেশন করে দেখেন যে ভাইয়া কত আসতেছে। এটাকে এমনিতে করা যাচ্ছে, দেখো এটা 4 আসবে, 4 এর সাথে তুমি যদি হচ্ছে 1.4 গুণ করো, তাহলে আমাদের 5.6 ফেমটোমিটার, তার মানে 5.6 ফেমটোমিটার। সো আমাদের কোনটা অলরেডি, এই যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া সি নাম্বার আর জোস। সো আমাদের কিন্তু সি নাম্বারটা রাইট আনসার। দেখো এই প্রশ্নটা মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড, ওকে, মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড। তোমার এই সম্পর্কটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড আছে, এই প্রশ্নটা কিন্তু ভালোই স্ট্যান্ডার্ড আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ওকে। আমাদের ব্যাসার্ধর সাথে ভরের সম্পর্ক কি, এটা বোর্ডে কিন্তু সচরাচর বেশি আসে না এই কনসেপ্ট থেকে। দেখো রিসেন্ট সালে আসছিল, বরিশাল বোর্ড 24-এ আসছিল, রিসেন্ট সালেই কিন্তু আসছিল বোর্ডে, এই প্রশ্নটা বেশি একটা রিপিটেশন হয় নাই, তখনই প্রথমবার আসছিল। সো আলটিমেটলি কি করবেন, এটা মনে রাখবেন, আপনাদের বেলাও আসতে পারে, খুবই স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন টাইপের ম্যাথ, ওকে। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো। এই তো সবাই সি সি পারছো, ওকে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা যদি নেক্সটে যাই, এই যারা একটু দেরি করে আসছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করলে আলটিমেটলি তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবা। পিডিএফটা পাওয়ার জন্য, সিকিউ এবং এমসিকিউ এর পিডিএফ পাওয়ার জন্য আমাদের আই এডুকেশন সায়েন্সে জাস্ট একটা মেসেজ করবা, ওকে। সো যারা ক্লাসে দেরি করে আসছো একটু, তারা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন যে শেয়ার ডান, আমি দেখি একটু কারা কারা শেয়ার করলেন এখন, ওকে। সো দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো, এটা কুমিল্লা বোর্ড 24-এ আসা প্রশ্ন। সো দেখেন তো কি বলছে ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ, তার মানে আমাদের কি এই যে এটা কিন্তু কিওয়ার্ড মনে রাখতে হবে, চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগের সাথে আমাদের দ্বিতীয় কক্ষের, তার মানে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, এখানে হচ্ছে এন এর মান কত, দ্বিতীয় কক্ষপথ, তার মানে 2, কক্ষের বেগের কত গুণ। তাহলে দেখো বেগের সাথে আমাদের সম্পর্ক চাইছে। সো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব, চলেন আমরা এটাকে সমাধান করি। তাহলে দেখেন আমরা এটাকে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। সো আমরা সবাই জানি যে ভাই বেগের একটা বড় সমীকরণ আছে, ঠিক আছে, বেগের একটা বড় সূত্র আছে। সেই সূত্রটা কি আসলে বলেন তো দেখি, যে ভাইয়া ভিএন ভিএন আমরা ই লিখতে পারবো ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। সো এই যে আমি বললাম না একটু আগে তোমাকে সিকিউ সাজেশন দিয়ে দিলাম যে ভাইয়া আমাদের
পরমাণুর মডেল থেকে কি কি পড়তে হবে মূলত তিনটা সূত্র অবশ্যই তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে, বেগের সূত্রটা, শক্তির সূত্রটা, ব্যাসার্ধের সূত্রটা। ওকে, তাহলে দেখেন এইখানে আমাদের এমসিকিউ যেহেতু এত ঝামেলা নাই, আমাদের বেগের সাথে কার সম্পর্ক, জাস্ট আমাদের হচ্ছে কক্ষপথের সম্পর্ক দেওয়া আছে, তাই না? বেগের সাথে কক্ষপথের সম্পর্ক। তাহলে দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে কি করতে পারি ভাইয়া, এখান থেকে আমরা দেখো আমরা এখান থেকে ভিএন এর সাথে তাহলে আমাদের বেগের সাথে যদি ব্যাসার্ধটা আগে নিয়ে যাই তাহলে আমাদের কত আসতেছে, তাহলে 1/√n মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক আসতেছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক আসতেছে। তাহলে আমরা যদি বেগ বের করব একটা বেগের কত গুণ, তাহলে দেখেন এইখানে আমরা কি আনতে পারি ভাইয়া, এখানে আমরা কি আনতে পারি দেখেন, তাহলে এই ভিএন এর সাথে আমরা যদি সম্পর্ক স্থাপন করি তাহলে দেখেন আমরা এখান থেকে কত কত বের করতে বলছে ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ইলেকট্রন আমাদের, তার মানে যদি আমরা ভি1ই ধরে নেই বা আমাদের হচ্ছে দ্বিতীয় কক্ষপথে, তাহলে v1/v2। দেখো এখানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না ভাইয়া, আবার রুট আছে, তাহলে রুট আবার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হলে কি হবে, আমাদের v1 যদি উপরে হয় তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে ভাইয়া, আমাদের আমাদের হচ্ছে r2টা উপরে যাবে, r2 উপরে /r1। তাহলে এখানে v1 ইকুয়ালস টু, তাহলে r1 এর মান কত বলো দেখি, r1 এর সাথে দেখেন এইখানে একটা কি সম্পর্ক আছে আমাদের হচ্ছে, এখান থেকে আমরা দেখেন r এর একটা সম্পর্ক জানি কিন্তু ভাইয়া, r এর এরকম একটা সূত্র জানি না যে r ইকুয়াল টু n স্কয়ার r নট, আমাদের rn ব্যাসার্ধ নির্ণয়ের একটা শর্টকাট জানি না, বলেন দেখি এই সূত্রটার সাথে কারা কারা পরিচয় আছেন? আমরা কিন্তু এই বেসিক সূত্র যেটা বড় সূত্র সেটার পাশাপাশি কিন্তু এমসিকিউ সমাধানের জন্য শর্টকাটও জানি, যেমন একটা ব্যাসার্ধের সূত্র আছে যে ভাইয়া আমাদের কি, আমাদের হচ্ছে rn ইকুয়ালস টু আমরা n স্কয়ার r নট, এই r নট এর মান কত 1.53 আমরা অ্যাঙ্গস্ট্রোম। এই সূত্রটা কার কার পরিচিত আছে বলো দেখি, এই শর্টকাটটা কার কার জানা আছে, এই শর্টকাটটা কার কার জানা আছে একটু বলো দেখি ভাইয়া, এই শর্টকাটটার সাথে তোমাদের কি পরিচয় আছে নাকি আমাকে শিখাইতে হবে বলো, যদি না পরিচয় থাকে তাহলে আমি তিনটা সূত্রই বেগ ব্যাসার্ধ শক্তি তিনটারই শর্টকাট ভার্সন আছে যেটা আমরা খুব সহজেই এমসিকিউ তে সমাধান করতে পারবো, সেই জিনিসটা শিখাই দিব, সেই জিনিসটা শিখাই দিব। সবাই একটু বলেন দেখি যে ভাইয়া, সবাই একটু বলেন যে এটার সাথে কি আপনার পরিচয় আছে, এটার সাথে কি আপনার পরিচয় আছে? তাহলে দেখেন আমাদের আর এর সাথে কি সম্পর্ক, এন স্কয়ারের সম্পর্ক আছে, তাহলে এইখান থেকে আমরা খুব সহজেই আমরা লিখতে পারবো যে ভাইয়া যেহেতু এটা ব্যস্তানুপাতিক তার মানে এখানে আর এর জায়গায় n2 বলতে পারবো /n1 বলতে পারবো, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা কি করতে পারি, স্কয়ারটা দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এখন আমরা এখানে জাস্ট খালি মান বসাই দিব যে ভাইয়া কত আসতেছে, লাস্টেরটা কত 2, তার মানে এখানে v1 আর এখানে এই যে v2টা এই অবস্থায় থাকবে, তাহলে আমরা রুট ওভার 2 2 গুণ 4 ডিভাইডেড বাই আমাদের 4 4 16 আসতেছে, তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই কত 4, 1/2 হাফ আসতেছে, সো হাফ আসতেছে আমাদের রাইট আনসার। তাহলে এটা কি v1 আর এই পাশেরটা পার হলে দেখো v2, তাহলে কোনটা কার কত গুণ, এই যে v1 v2 এর আমাদের কত গুণ, আমাদের হাফ অর্থাৎ 0.5 গুণ। সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো? দেখো আজকের ক্লাসটা আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করে নেই, আজকের ক্লাসটা আলটিমেটলি আমরা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো না, আজকে একদম সিলেক্টিভ প্রশ্নই, তোমাদের যেগুলোতে বেশি সমস্যা হয় সেগুলাই আগে আলোচনা করব, ঠিক আছে? সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, ওকে ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, তাহলে কি করব আমরা নেক্সটে চলে যাব, সবাই একটু বলেন যে ভাইয়া আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা, ক্লিয়ারলি বুঝছেন কিনা, দ্রুত দ্রুত রেসপন্স করবেন, তাহলে আমরা দ্রুত ক্লাস শেষ করে দিতে পারবো, দ্রুত আপনি আপনার পড়ার টেবিলে সুন্দর মতো রিভিশনে চলে যাবেন। ওকে আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। ওকে, এই আপনাদের রেসপন্স কি অবস্থা, আপনাদের কি আমার নেট স্লো নাকি কি অবস্থা, রেসপন্স এর এই অবস্থা কেন, আমার নেট স্লো নাকি আপনাদের নেট স্লো, কোনটা কিছুই তো বুঝতেছি না। আমার এখানে তো মেসেজ দাঁড়াবে, দেখি একবার রিফ্রেশ দিয়ে নেই। দেখো ভাই আমার ক্লাসে কিন্তু কি বারবার করে বলি যে অবশ্যই অবশ্যই বুঝলেও রেসপন্স করতে হবে, না বুঝলেও রেসপন্স করতে হবে। আমি শুধু পড়ে গেলাম অর্থাৎ বকা উল্লাহ বকে গেলাম, তোমরা শোনা হল্লা শুনে গেলে, এইভাবে আসলে হবে না। আমার ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, একটু মনোযোগী হইতে হবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে মোস্ট ওয়েলকাম, তুমি বারবার প্রশ্ন করবে আমাকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে পুরো বোঝানোর ট্রাই করব, কিন্তু অ্যাটেন্টিভ থাকতে হবে আমার ক্লাস থেকে, আলটিমেটলি তুমি যাতে বেস্ট আউটপুটটা নিতে পারো। ওকে, সো এতটুকু ইনশিওর আমাকে করতে হবে।
সো এই জন্য ভাইয়া ক্লাসে রেসপন্স করতে হবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট কি শুয়ে বসে ক্লাস করা যাবে না, একটু অ্যাটেন্টিভ থাকতে হবে, রেসপন্স করতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না যে ভাই আদৌ বুঝলা কিনা, ঠিক আছে, তাহলে তো আমার ক্লাস নেওয়ার সার্থকতাই থাকবে না। আমার ক্লাস নেওয়ার মোটিভই হচ্ছে তোমাদের যাতে এইচএসসি পরীক্ষায় এটা সব থেকে বেশি ইফেক্টফুল হয়, ঠিক আছে। তো এই জন্য কি করবা, এই জন্য অবশ্যই অবশ্যই রেসপন্স করতে হবে, ফাস্ট পড়ান। হ্যাঁ, যতটুকু স্পিড মেনটেন করা দরকার ততটুকু স্পিড তোমাদের মুন্না ভাইয়ের মাথায় আছে, সেভাবে খুব সুন্দর মতো স্পিডলি যাব। এখন ফাস্ট পড়ান, এই যে বললাম না ফাস্ট পড়ান, আপনারা একটু ফাস্ট রেসপন্স করলে আমি আরো ফাস্ট যাইতে পারবো। আর যদি আমি রেসপন্স না পাই তাহলে তো ওইটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে যে ভাই কি অবস্থা। তো আপনারা দ্রুত ফাস্ট রেসপন্স করবেন, তাহলে আমাকে ক্লাসটা নিতে সুবিধা হবে। এখন আপনি বুঝলেন কিনা, এটা না বুঝাই যদি আমি নেক্সটে চলে যাই, তাহলে আলটিমেটলি তোমার যদি ঝামেলা থাকে তাহলে আর কি হইলো, বুঝতে পারছো? তার মানে অবশ্যই তোমাদেরও একটু অ্যাটেন্টিভ থাকতে হবে। হ্যাঁ, আমি তো ফার্স্ট পড়াবো কারণ আমার মাথায় তো আছে তোমাদের কালকে পরীক্ষা। ওকে, সো অবশ্যই অবশ্যই কি করবেন, একটু আমাদের একটু জাস্ট ধরো যদি ক্লিয়ার হয় তাহলে তুমি জাস্ট একটা সি লেখা কমেন্ট করবা, যাতে আমি বুঝতে পারি যে না তোমার কনসেপ্ট ক্লিয়ার, তাহলে আমি নেক্সটে যেতে পারি। বুঝতে পারছেন? সবাই একটু কোঅপারেট হন, আলটিমেটলি আমরা বেশি সময় নিব না। ওকে, নেক্সটে আসো। দেখো কি বলছে যে ভাইয়া হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে প্রথম উত্তেজিত ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত তোমাকে বের করতে বলছে। তাহলে একটু আগেই তোমাদের একটা শর্টকাট শিখাইছি, একটু আগেই তোমাদের একটা শর্টকাট শিখাইছে, সেটা কি ভাইয়া? সেটা কি যে ভাইয়া আর নির্ণয়ের শর্টকাট, তাই না? তাহলে আমরা সেখানে কি শিখছিলাম বলো দেখি, যে ভাইয়া আর এন, যে কোনো কক্ষপথের তুমি ব্যাসার্ধ যদি বের করতে চাও তাহলে আমাদের এন স্কোয়ার ইন্টু আর নট, এই আর নটের মান কি বলছিলাম যে ভাইয়া 1.53 অ্যাংস্ট্রম বলছিলাম, তাই না? তাহলে দেখেন এখন আমাদের এখান থেকে মূলত বের করতে হবে যে ভাইয়া আমাদের প্রথমে কে বলছে প্রথম উত্তেজিত কক্ষপথ দ্বিতীয় উত্তেজিত কক্ষপথ, তাই না? তাহলে প্রথম উত্তেজিত কক্ষপথ, তার মানে আমরা যদি এখানে আর1 ধরি, এখানে যদি আর2 ধরি, প্রথম বাই দ্বিতীয়, তাহলে আমাদের এখানে কি ভাই এন এর, তার মানে n1 স্কয়ার ডিভাইডেড বাই n2 স্কয়ার। তাহলে আমাদের কত ভাই দেখো তো, প্রথম উত্তেজিত কক্ষপথ এবং দ্বিতীয় উত্তেজিত কক্ষপথ যদি আমরা বের করি তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্রথম উত্তেজিত কক্ষপথ, তার মানে আমাদের কত, 1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 এর উপর স্কয়ার, যেহেতু দ্বিতীয় কক্ষপথ, তার মানে আমাদের কত 1 ডিভাইডেড বাই 4 আসতেছে। তাহলে আমাদের কত অ্যান্সার আসবে যে ভাইয়া এটাকে জাস্ট খালি ইস টু আকারে লেখো 1:4। তার মানে এই টাইপের ম্যাথমেটিক্স খুবই সহজ, জাস্ট আপনাকে এই যে তোমাকে সূত্রটা বা এই শর্টকাট ফর্মুলাটা মনে রাখতে হবে, শর্টকাট ফর্মুলাটা মনে রাখতে হবে। পারছেন? আমাদের এ কেন বাবা এ হবে না, দেখো আমাদের কি আছে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার আর নট, এন স্কোয়ার আর নট, বুঝতে পারছো? আমাদের কি ভাইয়া এন স্কোয়ার আর নট আছে, বুঝতে পারছো? তাহলে দেখো কার সাথে, এই যে আমাদের কক্ষপথের সাথে কি সম্পর্ক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তার মানে আমাদের কি হয়ে যাবে বর্গ হয়ে যাবে, অর্থাৎ 1:4, 1 কে বর্গ করলে 1 এবং 2 কে বর্গ করলে আমাদের কত হবে ভাইয়া, আমাদের 4 চলে আসতেছে। তাহলে চলো নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ, রিডবার্গ থেকে আসছে। তো দেখেন এখানে কি বলছে যে ভাইয়া হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n=3 কক্ষপথ থেকে n=2 কক্ষপথে আসে তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এখানে যাওয়া আছে রিডবার্গ ধ্রুবক হচ্ছে আর, ঠিক আছে, একদম মনে করো হচ্ছে বেসিক সূত্র থেকে প্রশ্ন আসছে। সো আমরা এটাকে একটু সমাধান করার ট্রাই করবো। আমরা সবাই জানি যে রিডবার্গ অর্থাৎ নিউ ইকুয়ালস টু, দেখো এটা একদম আমি একটু সুন্দরভাবে লিখে দিই কারণ এটা তোমাদের সিকিউতেও মাঝে মাঝে আসে, সো এটা আবার কেমিস্ট্রিতেও আসে। তাহলে দেখো নিউ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো যে আর 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে কি দেখো তো আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে, এটা ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা আগে এইটারই মান আনি, তারপরে জাস্ট খালি উল্টাই দিব। তাহলে দেখেন এখানে আর রাখেন n1, n1 এর মান কত ভাইয়া? n1 এর মান দেখেন প্রথমে কক্ষপথ আমাদের এই n1 আর n2, n1 আর n2, দেখো n1 টা হবে হচ্ছে n1 টা হবে, দেখো এখানে n1 এর মান হবে যেখানে আসবে, আসবে, ঠিক আছে, n1 এর মান যেখানে আসবে। তাহলে দেখো কোথায় আসছে, n=2 কক্ষপথে আসে, তাহলে এইখান থেকে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, আর যেখানে গেছে সেটা n2, তাহলে আমাদের n=3 কক্ষপথ থেকে আমাদের যাত্রা শুরু করছে, তাহলে আমাদের কত ভাই 3 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, তাহলে চলে আসতেছে কত ভাইয়া, লসাগু করো, লসাগু করলে লং 36, তাহলে একবারে যদি আমরা করি তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে শুধু 5, তাহলে 5 আর ডিভাইডেড বাই 36,
বাট আমাদের তো এটা কি 1/λ ছিল। এখন তাহলে আমরা ল্যামডা বের করতে গেলে জাস্ট উল্টাই দাও, তার মানে 36/5 আর 36/5 আর, তাহলে 36/5 আর কোথায়, 36/5 আর, এই তো ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার, ডি নাম্বারটা রাইট আনসার। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, স্কোয়ার করতে ভুলে গেছিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এই প্রশ্নটা ভাইয়া আপনারা কেমিস্ট্রিতেও পাবেন, এই প্রশ্নটা কি কেমিস্ট্রিতেও পাবেন, এই প্রশ্নটা কেমিস্ট্রিতেও পাবেন, একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, একটু ভালো মতো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? সবার ক্লিয়ার ভাইয়া? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, দেখো এখানে আসবে যাবে দিয়ে মনে রাখতে অসুবিধা হলে আপনারা মনে রাখবেন যে ভাইয়া N1টা হচ্ছে নিম্ন আর N2টা হচ্ছে উচ্চ, এইভাবে মনে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। N1 নিম্ন, N2 উচ্চ, ঠিক আছে? তাহলে নিম্ন 2 আর 3 এর মধ্যে নিম্ন তাহলে কে 2, এই জন্য আমরা 2 বসাইছি। আর 2 আর 3 এর মধ্যে বড় কে, উচ্চ কে 3, এই জন্য আমরা 3 বসাইছি। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন আসতে পারে ইনশাআল্লাহ। ওকে, নেক্সটে যদি যাই, এই যে এটা একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, এটা সবারই পারা উচিত, ঠিক আছে? কারণ এই প্রশ্নটা অনেকবার অনেক বোর্ডে বলো, এডমিশন টেস্টে বলো, সব জায়গায় আসে যে ভাই আলফা পার্টিকেলটা আসলে কি। আলফা হচ্ছে কোনটা, হাইড্রোজেন নাকি হচ্ছে হিলিয়ামের দ্বিধনাত্মক আমাদের বিশিষ্ট নিউক্লিয়াস, কোনটা? আমাদের হিলিয়াম। দেখো এখানে হিলিয়াম আছে, বাট এইখানে কিন্তু ভর ভুল দেওয়া আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া হিলিয়ামের দ্বিধনাত্মক বিশিষ্ট নিউক্লিয়াস, তার মানে 2,4, এইটাকে বলা হয় আলফা পার্টিকেল অথবা আলফা কণা। বুঝতে পারছেন? এটা সবারই পারা উচিত, কারণ এটা অনেক সহজ, এই জিনিসটা একদম হুবহু কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, এই টাইপের প্রশ্ন আসে। ওকে, নেক্সটে আসেন তাহলে। দেখেন নেক্সটে কি বলছে, যে সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটি। এখন দেখেন এইখান থেকে দুইটা টপিক আছে, দুইটা টপিক একটু মাথায় রাখতে হবে যে ভাইয়া কার ভেদন যোগ্যতা। দেখো আমাদের ভেদন যোগ্যতার ক্রমটা মনে রাখতে হবে, ভেদন যোগ্যতা, আর একটা মনে রাখতে হবে অ্যানায়ন ক্ষমতা, অ্যানায়ন ক্ষমতা, ভেদন যোগ্যতা এবং অ্যানায়ন ক্ষমতা, ভেদন যোগ্যতা এবং অ্যানায়ন ক্ষমতা। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, হয় এটা থেকে না হয় এটা থেকে প্রশ্ন আসবে। দেখেন ভেদন যোগ্যতা, যার ভেদন যোগ্যতা বেশি হবে তার গতিশক্তি বেশি হবে, অর্থাৎ কি, যে যত বেশি ভেদ করতে পারবে তার তো তত গতিশক্তি বেশি হবে। তাহলে মানে আপনাকে এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে কোনটার গতিশক্তি বেশি, ভেদন যোগ্যতা যার বেশি তার গতিশক্তিও বেশি। সো গতি শক্তি। ওকে, আচ্ছা এখন আসেন যে ভাইয়া অ্যানায়ন ক্ষমতা। দেখেন এখানে মূলত আমাদের মেইন অপশন হিসেবে থাকবে আলফা বিটা গামা, তাই না? তাহলে অ্যানায়ন ক্ষমতা, দেখো অ্যানায়নের এই প্রথম অক্ষর কি, অ্যানা, অ্যালফাবেটিক অর্ডারে যদি আমরা লিখি তাহলে এ আসতেছে না, তাহলে আমরা যদি আলফা লিখি, এ এল পি এইচ এ আলফা, সো এখানেও এ আসতেছে না। দেখেন অ্যানায়নের এ আলফার এ মিল আছে, এই জন্য হবে আলফার সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে গামা, এইভাবে মনে রাখবেন। টেকনিক হচ্ছে যে ভাইয়া অ্যানায়ন কি আছে, অ্যানায়নের যদি আমরা লিখি স্পেলিংটা, তাহলে আমরা এ দ্বারা শুরু হচ্ছে, আলফারও এ দ্বারা শুরু হচ্ছে, তার মানে অ্যানায়ন সব থেকে ক্ষমতা বেশি কার হবে, আলফা, তারপরে বিটা, তারপরে গামা। এখন এই জিনিসটারই হচ্ছে উল্টা ভার্সন, এই জিনিসটার কি ভাইয়া উল্টা ভার্সনটাই হচ্ছে ভেদন ক্ষমতা বা গতিশক্তির ক্রমটা। সো আমাদের এখানে কি গামার সব থেকে বেশি হবে, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফা। বুঝতে পারছো? তাহলে আর কোনোদিন ভুলে যাবা, বা আর কোনো ভুল হবে কখনো, আর কোনো ভুল হবে কখনো, ইনশাআল্লাহ আর কখনোই ভুল হবে না। ভাইয়ার টেকনিক কি, অ্যানায়ন ক্ষমতা কার বেশি, অ্যানায়নে যদি আমরা লিখি ইংরেজিতে তাহলে এ দ্বারা শুরু হচ্ছে, আলফারও এ দ্বারা শুরু হচ্ছে, এই জন্য আলফার বেশি, তারপরে বিটা, তারপরে গামা। আর এই জিনিসটারই উল্টা ফর্ম, তার মানে এখানে গামার সব থেকে কম ছিল, এখানে গামার সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আমাদের এই এখানে গামা লিখছি কেন, এখানে আলফা হবে, এখানে কি ভাইয়া আলফা। তাহলে এখন প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো দেখি, যে ভাইয়া আমাদের 8 নম্বর প্রশ্ন কি, সব থেকে কম ভেদন যোগ্যতা সম্পূর্ণ রাশি কোনটা। তাহলে ভেদন যোগ্যতা সব থেকে কম কার, আলফার, সব থেকে কম কার, আলফার, মানে ক নাম্বারটা। বুঝতে পারছো? 8 এর এ। এই তো অলরেডি তোমরা অনেকেই উত্তর দিয়ে ফেলছিলা, ধন্যবাদ সবাইকে। তো আমরা নেক্সটে চলে যাবো। দেখি নেক্সটে এই প্রশ্নটা তোমরা নিজেরাই উত্তর করো, আমি এখনই টেকনিক শিখাই দিচ্ছি, দেখি তোমরা কার কার মনে আছে যে ভাই নিচের কোন রাশিটির অ্যানায়ন ক্ষমতা সব থেকে বেশি, এটা একটু বলো দেখি, অ্যানায়ন ক্ষমতা কার বেশি। টেকনিক এখনই শিখাইছি, টেকনিক এখনই শিখাই দিছি, আপনারা জাস্ট খালি উত্তর করেন। টেকনিক এখনই ভাইয়া শিখাই দিছি, জাস্ট আপনারা উত্তর করবেন। টেকনিক কিন্তু শিখাই দিছি, জাস্ট উত্তর করবেন। টেকনিক শিখাই দিছি, জাস্ট উত্তর করবেন। আচ্ছা লেট হয়ে গেছে না, বেশি লেট হয় নাই, আমরা মাত্র 9 নাম্বার প্রশ্নে আছি। ওকে,
তো তাহলে কি হবে বলো তো দেখি, ভাইয়ার টেকনিক কি, অ্যানায়নে এ আছে, আলফার এ আছে, আলফার এ আছে, তাহলে কে কার সব থেকে বেশি, আলফা। তাহলে আলফা কোথায় আছে, এই তো ক নাম্বার, এটাও এগেইন আমাদের ক নাম্বার, এগেইন আমাদের এই যখন তোমরা উত্তর দিবা, এই যে এই সাইডে নাম্বার লেখা থাকে, এইটা মেনশন করবা, 9 A B C এইভাবে লিখবা, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে তুমি কোন নাম্বার প্রশ্নের উত্তর দিছো, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে ভাইয়া তুমি কোন নাম্বার প্রশ্নের উত্তর দিছো। এই তো 9 A, এই তো সবাই পারছো। সো অ্যানায়ন ক্ষমতা এবং মানে ভেদন ক্ষমতা বা গতিশক্তির ক্রমটা, এটা পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো টেকনিক্যালি মনে রাখবা, ভাইয়া স্পেশাল টেকনিকটা তোমাদেরকে শিখাই দিছে কিন্তু। সো আমরা নেক্সটে আসি, এই যে আমরা গ্রাফ আসলেই ভয় পাই, এইখানে কিন্তু আমাদের প্রচুর গ্রাফ আছে। সো গ্রাফগুলো সমাধান করব। দেখো এখানে কি বলছে যে ভাইয়া তেজস্ক্রিয় রূপান্তর, এই যে আমাদের ক্ষয় ধ্রুবকের সূত্রই আছে যে ভাইয়া n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি নিচের কোন আমাদের লেখচিত্রটি সমাধান করে। সবাই একটু বলো দেখি এটা কি হবে। এটা কিন্তু একদম ইজি, এটা একদম ইজি। সবাই আমরা একটা জিনিস মনে রাখবো যে ভাইয়া সূচকীয় ফাংশন যদি থাকে, সূচকীয় 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 ব্যাপারটা কি, ওই যে দেখো এই যে আমাদের ই টু দি পাওয়ার সামথিং পাওয়ার আকারে আছে, তাহলে দেখো এখানে আমাদের টি এর সাথে এন এর সম্পর্ক বলছে, টি এর সাথে এন, এন নট, টি এর সাথে এন, টি এর সাথে এন। তাহলে এই টিটা কি ভাই, পাওয়ার আকারে আছে না, সূচক আকারে আছে না? যে কোনো কিছুর সূচকীয় ফাংশনের লেখচিত্র হবে ফিক্সড, যে কোনো সূচকীয় ফাংশনের লেখচিত্রই হচ্ছে এই যে এরকম ক নাম্বারটার মতো, যে ভাইয়া এইভাবে লাগবে না, কিন্তু লাগবে না। ওকে, তোমরা মনে রাখবা কষ্ট করে যে ভাইয়া সূচকীয় ফাংশন, দেখো সূচকীয়, দেখো আমরা কার কার সাথে সম্পর্ক নিচ্ছি, এই যে টি এর সাথে, বা টিটা কোথায় আছে, পাওয়ার আকারে আছে, মাথায় আছে, সূচক আকারে আছে। সূচকীয় ফাংশনের লেখচিত্র আমাদের এ নাম্বার হবে রাইট আনসার, অর্থাৎ 10-এর হবে ক, 10-এর হবে ক। এই তো সবাই মোটামুটি পারছো। তো এটা কিন্তু সবসময় মনে রাখবা যে ভাই যে কোনো সূচকীয় ফাংশনের লেখচিত্র এরকম, সূচকীয় ফাংশনের সাথে সম্পর্ক বললেই তুমি লেখচিত্র দাগাই দিবা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে আবারও একটা লেখ, বাট এটা অনেক সহজ আছে। সেটা কি ভাইয়া, যে কোন তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু টাও ও অর্ধায়ু টি হাফ। এখন তোমাকে বলছে এদের মধ্যে সম্পর্কযুক্ত লেখচিত্র কোনটা, তাহলে টাও এবং টি হাফের মধ্যে সম্পর্কযুক্ত লেখচিত্র কোনটা হবে? সবাই আমরা জানি যে ভাইয়া টি হাফ, দেখেন সূত্র কি জানি আমরা, টি হাফ, টি হাফের সূত্র কি জানি ভাইয়া, টি হাফের সূত্র কি জানি, টি হাফের সূত্র থেকে আমরা ডিরেক্ট আনতে পারবো যে ভাইয়া টি হাফ ইকুয়াল টু আমাদের 0.6, টি হাফ ইকুয়াল টু আমরা এখান থেকে, আচ্ছা একবারেই তোমাদের হচ্ছে একটু ভেঙে ভেঙে করাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা টাও অর্থাৎ গড় আয়ু সমান সমান কি জানি ভাই, 1/λ। তাহলে এই ল্যামডাটা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য না, এই ল্যামডাটা কিন্তু ক্ষয় ধ্রুবক। এই ল্যামডাটা কি ভাই, ক্ষয় ধ্রুবক। তাহলে এই ল্যামডার মান কোথায় পাবো আবার, আমরা জানি যে ভাইয়া টি হাফ ইকুয়াল টু লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইখান থেকে যদি আমরা ল্যামডার মান আনি, দেখো তো ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে, লন 2, তার মানে 0.693, মানটা মুখস্থ রাখতে হবে, ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এখন এই ল্যামডার মান যদি এখানে বসাই দেই, তাহলে 1 ডিভাইডেড বাই 0.693 ডিভাইডেড বাই টি হাফ, তাহলে এটা উল্টাই যাবে, তাহলে টি হাফ ডিভাইডেড বাই আমাদের 0.693, কে ইকুয়ালস টু টাও ইকুয়ালস টু, তাহলে টাও এর সাথে কি ভাইয়া আমাদের ইন টোটাল টাও এর সাথে টি হাফের সম্পর্কটা কেমন দাঁড়াইলো, আমাদের সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিকের গ্রাফ আমি বারবার করে অনেক দিন থেকে তোমাদেরকে বুঝাচ্ছি। মানে আমাদের কি হবে ভাইয়া, জাস্ট আমাদের মূল বিন্দুগামী সরলরেখা, জাস্ট আমাদের কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা, জাস্ট কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। বুঝতে পারছো? সবার ক্লিয়ার? এই তো সবাই মোটামুটি অ্যান্সার করতে পারছো, ধন্যবাদ। আমাদের কি হবে, সমানুপাতিকের গ্রাফ কেমন ভাই, মূল বিন্দুগামী সরলরেখা। সমানুপাতিকের গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। নেক্সটে আসো যে ভাইয়া তেজস্ক্রিয় বিকিরণের ফলে এক খণ্ড রেডিয়াম এক পঞ্চমাংশে পরিণত হতে, এক পঞ্চমাংশে পরিণত হতে, এক পঞ্চমাংশ পরিণত হতে আমাদের কত, 5000 বছর সময় লাগে। রেডিয়াম খণ্ডটির ক্ষয় ধ্রুবকের মান কত, অর্থাৎ ল্যামডার মান তোমার কাছে চাইছে। কি চাইছে ভাইয়া, তোমার কাছে ল্যামডার মান চাইছে, ল্যামডার মান। ওকে, ক্ষয় ধ্রুবকের মান কত। তাহলে চলো এটা আমরা সমাধান করে ফেলি। আমরা সবাই জানি কি ভাইয়া, যে একটু আগে একটা সূত্র শিখলাম, সেই সূত্রটা কি, যে ক্ষয় ধ্রুবকের সূত্র, যে n ইকুয়াল টু n নট আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? সো দেখো আমাদের ক্ষয় ধ্রুবকের মান, তার মানে এই যে উপরে ল্যামডার মান লাগবে, বাট এখন ঝামেলা হচ্ছে এটা তো ভাই পাওয়ার আকারে আছে, তাহলে ল্যামডাটাকে পাওয়ারটাকে নিচে নামাইতে হবে। তাহলে আমরা কি করব, দেখো আমরা এটাকে জাস্ট খালি কাস্টমাইজ করতেই থাকবো একটু। আমরা কি করব ভাইয়া, কাস্টমাইজ করব। দেখো এখান থেকে আমরা এই যে n ডিভাইডেড বাই n নট করে নাও। আমি আগে তোমাকে ফরমেশনটা একটু শিখাই, কারণ এটা সৃজনশীলেও কাজে লাগবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে দেখো এখন আমাকে এই পাওয়ারটাকে
নিচে নামাইতে হবে। তাহলে আমাদের ইটাকে ফিনিশ করতে হবে। এখন আমরা সবাই জানি লন ইর মান কত ভাইয়া 1। তাহলে উভয় পাশে যদি লন নেই তাহলে লন n ডিভাইডেড বাই n নট আর এখানে ইকুয়ালস টু লন ই মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো তো এই যে লন ইর মান 1, তাহলে এটা ফিনিশ হয়ে গেল, নিচে নামলো। বাট এখন তো ভাই এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে ফিনিশ করার জন্য উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করো। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মনে রাখবা লনের অনুপাত চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরে হবে n নট ডিভাইডেড বাই n আর এখানে হবে ল্যামডা টি। তাহলে তুমি অনায়াসে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কি করতে পারবা যে ভাইয়া আমরা 1 ডিভাইডেড বাই টি ইনটু লন n নট ডিভাইডেড বাই n। বুঝতে পারছো? বলো দেখি ফরমেশনটা কি ক্লিয়ার ভাইয়া? ফরমেশনটা কি ক্লিয়ার? ফরমেশনটা কি ক্লিয়ার ভাই? বলো তো দেখি ফরমেশনটা ক্লিয়ার কিনা। এখন জাস্ট মান বসাই দিবা, অথবা তোমাদের এখান থেকে মাঝে মাঝে সময়ও বের করতে বলে, তাহলে সময়ের যদি বের করতে বলতো তাহলে সময়, তাহলে টি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা ইনটু লন n নট ডিভাইডেড বাই n। জাস্ট মান বসাই দিবা। এখন জাস্ট কি করবা, মান বসাই দিবা। বলো তো দেখি ফরমেশনটা ক্লিয়ার কিনা যে ভাই কিভাবে তুমি আনবা মূলত, একটু বলো। এখন জাস্ট মান বসাই দাও। এখন মান বসাই দিয়ে দেখবা যে মূলত আমাদের ক নাম্বারটা রাইট আনসার চলে আসবে। ওকে, এখন জাস্ট মান বসাই দিবে। এখন এন আর এন নটটা কি ভাইয়া? এমন প্রশ্ন করতে পারো যে ভাই এন আর এন নটটা কি? এন নটটা হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা। দেখেন আদি অবস্থা বা প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা। প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। আর এখানে এনটা কি? টি সময় পরবর্তীতে পরমাণু সংখ্যা, টি সময় পরবর্তীতে পরমাণু সংখ্যা। সবার ক্লিয়ার? ফরমেশনটা বুঝছেন? এই ফরমেশনটা কিন্তু আপনাদের সিকিউতেও কাজে লাগবে। এই ফরমেশনটা কি ভাইয়া? সিকিউতে কাজে লাগবে, সিকিউতেও কাজে লাগবে। এই এন ডিভাইডেড বাই এন নট হবে না, এন ডিভাইডেড বাই এন। হ্যাঁ, এন ডিভাইডেড বাই এন নটই তো ছিল দেখো, বাট আমরা কিন্তু এই যে মাইনাসটাকে ফিনিশ করছি। এই যে ভাইয়া উপরে একটা মাইনাস ছিল না, এই মাইনাসটাকে ফিনিশ করে ফেলছি। তুমি যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করো, মাথায় রাখবা লনের ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয়। দেখো আমাদের এন ডিভাইডেড বাই এন নট ছিল, বাট পরবর্তীতে কি করছি, এন নট ডিভাইডেড বাই এন হইলো কেন? কারণ এখানে একটা মাইনাস ছিল, আমি একবারই একটা লাইন জাম্প করছি, সো মাইনাস দ্বারা গুণ করে দিছি। এই জন্য দেখো এই যে সামনে আর মাইনাস নাই। কে প্রশ্ন করছো এটা? বুঝতে পারছো ভাইয়া? দেওয়ান বুঝতে পারছো? বলো দেখি ক্লিয়ার কিনা, বলো দেখি ক্লিয়ার কিনা। হ্যাঁ, অনেকেই উত্তর করে ফেলছো। এ নাম্বারটা কেন অনুপাত চেঞ্জ হলো বুঝছো? এখন তোমার কাছে ক্ষয় ধ্রুবকের মান চাক আর সময়ের মান চাক, তুমি কিন্তু আনতে পারবা। সেই প্রসেসটা আমি একবারই দেখাই দিলাম, ঠিক আছে? গাইডে কি কি করবা, গাইডে দেখবে মাইনাস সহ ক্যালকুলেশন করছে, বাট আমরা মাইনাসটাকে ফিনিশ করে দিছি। মাইনাসটাকে ফিনিশ করে দিছি যাতে করে তোমাদের ক্যালকুলেশনে ভুল না হয়, যাতে করে তোমাদের কি ভাইয়া ক্যালকুলেশনে ভুল না হয়। ওকে, নেক্সটে আসো। দেখো কোন তেজস্ক্রিয় মৌলের একদিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত হবে? এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ যে কোনো একটা বোর্ডে অর্ধায়ু থেকে এই রিলেটেড প্রশ্ন আসবে। অর্ধায়ু থেকে কি ভাইয়া এই রিলেটেড প্রশ্ন আসবে। দেখেন আপনাদের একটা শর্টকাট টেকনিক শিখাই, এটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদি আপনি দেখেন যে ভাইয়া টি সময় পর কোনো পদার্থের, দেখেন টি সময় পর কোনো পদার্থের, টি সময় পর কোনো পদার্থের, টি সময় পর কোনো পদার্থের, টি সময় পর কোনো পদার্থের 1/2 1/2 অংশ অবশিষ্ট থাকে। এত অংশ অবশিষ্ট থাকলে, অবশিষ্ট থাকলে এত অংশ কি ভাইয়া অবশিষ্ট থাকলে আমাদের টি হাফ বের করতে বলে। টি হাফের একটা ডিরেক্ট শর্টকাট আছে যে টি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ডিরেক্ট শর্টকাট। ওকে, তাহলে দেখেন এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো একদিন পরে কি বলছে, তার মানে টির মান 1/16, তাহলে 1/16 কে আমরা 2^4 বলতে পারবো না? এই 2^4 কেন, সরি, আমাদের হচ্ছে কত আসতেছে, 2 × 4, 4 × 8, 8 × 8 = 16, তার মানে হ্যাঁ ঠিকই আছে, 2 × 2 × 2 × 2, 2 × 4, 8, 16, তাহলে 2^4 আসতেছে। তাহলে n এর মান কত পাইলাম ভাইয়া? 4। তাহলে এই যে শর্টকাট, দেখো 1/2 অংশ অবশিষ্ট আছে, তাহলে অর্ধায়ু বের করতে বলছে। তাহলে টি হাফ ইকুয়ালস টু, টির মান কত? 1, তাহলে 1/, কত আসতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কোনো তেজস্ক্রিয় পরমাণুর আমাদের হচ্ছে n এর মান অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত হবে? অবশিষ্ট থাকলে আমাদের t/n, হ্যাঁ ঠিক আছে। তাহলে অর্ধায়ু কত হচ্ছে আমাদের? t/n। একটি তেজস্ক্রিয় পরমাণুর একদিন পর এতটুকু অবশিষ্ট থাকলে
ওকে, একটু দাঁড়াও। আমাদের কত আসতেছে এইখানে, তাহলে 1/4 চলে আসতেছে। 1/4 এটাকে ক্যালকুলেশন করে, যেহেতু দিন আছে, দাঁড়াও, শর্টকাটে তো হওয়ার কথা, শর্টকাটে তো হয়ে যাওয়ার কথা, শর্টকাটে হচ্ছে না কেন? এত অংশ অবশিষ্ট, একটু চেক করি, দাঁড়াও। এত অংশ অবশিষ্ট, টি হাফ টি ডিভাইডেড বাই এন, তাহলে কত আসতেছে আমাদের? 1/4, 0.25। হুম, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে টি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, এই যে, ঠিক আছে ঠিক আছে, আমি তো খেয়ালই করি নাই। দেখো, এইখানে আমাদের দিন আছে, কিন্তু এইখানে আমাদের কি আছে, ঘন্টা আছে, একক কনভার্সন করতে হবে। তাহলে খুবই ইজি। দেখো, আমরা এখানে একদিন, যেহেতু দিন আছে, তাহলে তো একক কনভার্সন আলটিমেটলি করে ফেলতে হবে ঘন্টা। তাহলে একদিন সমান সমান কত ঘন্টা? 24 ঘন্টা। ডিভাইডেড বাই এন এর মান কত পাইছি? 4। তাহলে 4 6 24, 6 ঘন্টা। ওকে, দুঃখিত, আমি আসলে এককটা খেয়াল করিনি। ওকে, তাহলে দেখো, আমরা এই ম্যাথ গুলান কিন্তু তুমি যদি বেসিক ওই যে গাইডের নিয়মে সমাধান করতে যাও, অনেক বড় হবে কিন্তু, অনেক বড় ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এই শর্টকাটটা মাথায় রাখবো যে ভাইয়া, টি সময় পরে কোনো পদার্থের 1/n অংশ অবশিষ্ট, এই যে এখানে খেয়াল রাখবা, এখানে কিন্তু অবশিষ্ট থাকতে হবে। আর যদি বলে যে ভাই ক্ষয়প্রাপ্ত, যদি বলে যে ভাই ক্ষয়প্রাপ্ত, তাহলে ক্ষয়প্রাপ্ত থেকে অবশিষ্ট অংশ কেমনে বের করতে হয়, যে অবশিষ্ট, অবশিষ্ট ইকুয়ালস টু 1 - ক্ষয়প্রাপ্ত করতে হয়। যে ভাইয়া এখানে উপরে কি থাকবে, 1 - ক্ষয়প্রাপ্ত, তাহলে ক্ষয়প্রাপ্ত থেকে আমরা অবশিষ্ট অংশ পেয়ে যাব। বুঝতে পারছেন? তো দেখেন, আপনারে এই টাইপের একটা ম্যাথ সমাধান করে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলছে, যে ভাইয়া ট্রিট্রিয়ামের অর্ধায়ু হচ্ছে 12.5 বছর। এক খণ্ড ট্রিট্রিয়াম 3/4 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে দেখো, আমাদের কত সময় লাগবে বের করতে বলছে। তার মানে আমরা সবাই জানি যে ভাইয়া টি হাফ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এন। তার মানে এখন কিন্তু আমাদের টির মান বের করতে বলছে, অর্ধায়ু দেওয়াই আছে। তাহলে টি ইকুয়াল টু কি হবে ভাইয়া? টি হাফ ইন্টু এন, টি হাফ ইন্টু এন, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, কখন এই সূত্র হয়, যখন আমাদের 1/2 অংশ অবশিষ্ট থাকে। বাট এখানে কি বলছে, 3/4 অবশিষ্ট না, ক্ষয় হয়। তাহলে ক্ষয় থেকে অবশিষ্ট কেমনে বের করে, যে 1 - 3/4। তাহলে দেখো আমাদের কত আসতেছে, 4, উপরে আসতেছে 1। তাহলে এখানে 1/2 তার মানে n এর মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখন মান বসাই দাও, যে ভাইয়া টি হাফের মান 12.5 আর n এর মান কত, 2। তাহলে আমাদের 25 চলে আসবে। সো ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার? তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে কি ভাইয়া, তার মানে আপনাকে খেয়াল রাখিতে হবে কি দেওয়া আছে, যে ভাইয়া ক্ষয়প্রাপ্ত নাকি অবশিষ্ট, ক্ষয়প্রাপ্ত নাকি অবশিষ্ট, বুঝতে পারছো? ক্ষয়প্রাপ্ত নাকি অবশিষ্ট? ওকে, ক্ষয়প্রাপ্ত নাকি অবশিষ্ট, বুঝতে পারছেন? তার মানে এইটা কিন্তু কিওয়ার্ড। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার এই যে উপরে 1 থাকবে না, তখন মাস্ট এইখানে দেখবা যে অবশিষ্ট না, ক্ষয়প্রাপ্ত বলা আছে। ঠিক আছে, আমাদের উপরে কিন্তু আমাদের শর্টকাটের বেলায় কি 1 থাকতে হবে, 1/2 মানে উপরে 3 বা 2 বা 4 এগুলো থাকলে হবে না, এখানে 1 আনতে হবে। যখন দেখবা যে এরকম উল্টাপাল্টা অনুপাত দেওয়া আছে, 1 নাই, তখন দেখবা অবশ্যই এখানে অবশিষ্ট না, ক্ষয়প্রাপ্ত বলা আছে। তাহলে ক্ষয়প্রাপ্ত থেকে অবশিষ্ট কেমনে বের করবো, অবশিষ্ট ইকুয়াল টু 1 - ক্ষয়প্রাপ্ত, দেন আমাদের অবশিষ্ট অংশ বের হয়ে যাবে। সবার ক্লিয়ার রে? বলো দেখি, এই শর্টকাটটা বুঝছো? এই শর্টকাটটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা শর্টকাট। সবাই ক্লিয়ার বলো? সবার ক্লিয়ার? চলো আরো এখান থেকে ম্যাথ সমাধান করি, কারণ এই ম্যাথটা অনেক ঘুরে পেঁচে আসে, এই যে পার্সেন্টেজে আছে। সো কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু মানে টি হাফের মান দেওয়া আছে 10 দিন, উক্ত মৌলের 75%, 75% ক্ষয় হতে কত সময় লাগবে? 75% ক্ষয় হতে কত সময় লাগবে? সো এটা উত্তর করে দেখি, পার্সেন্টেজে আছে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এটা থেকে আমরা ইজিলি আনতে পারবো। তাহলে দেখো, আমাদের 75% ক্ষয়, বাট আমাদের দরকার কি অবশিষ্ট, কারণ আমরা শর্টকাট ফেলাবো। তাহলে অবশিষ্ট 75% ক্ষয় হলে অবশিষ্ট থাকবে কতটুকু ভাইয়া? 25%। তাহলে 25 কে যদি আমি লিখি, তাহলে 25 ডিভাইডেড বাই 100 লিখতে পারবো, তাহলে 1/4 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা 1/2 স্কোয়ার লিখতে পারবো, অর্থাৎ n ইকুয়ালস টু 2 পাচ্ছি আমরা। তাহলে কত সময় লাগবে, টি এর মান বের করবো। তাহলে আমরা সবাই জানি টি হাফ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই n, তার মানে টি ইকুয়াল টু কি হবে, টি হাফ ইন্টু এন। তাহলে টি হাফ এর মান কত ভাইয়া? অর্ধায়ু 10। আমাদের এন এর মান কত ভাইয়া? 2। তার মানে আমাদের 20 দিন। তাহলে 20 দিন লাগবে। সো আমাদের 20 দিন রাইট আনসার, গ নাম্বারটা রাইট আনসার। ক্লিয়ার সবার? দেখো, একটা কনসেপ্ট তুমি যদি বুঝতে পারো, তাহলে এখান থেকে যতই ঘুরাই পেঁচাই প্রশ্ন আসুক না কেন,
যতই ঘুরাই পেঁচাই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে যাই। নেক্সটে ওই যে নিউক্লিয় বিক্রিয়া থেকে চলে আসছে আমাদের। এইরকম যখন বিক্রিয়া দিয়ে বলবে যে ভাই এই বিক্রিয়ায় যে এই দেখো এক্স একটি আলটিমেটলি নিউক্লিয়ার বিক্রিয়া, এখানে অজানা এক্স এর পরিমাণ কত, তোমার নিয়ম হচ্ছে বিক্রিয়ার কনসেপ্ট নিয়ম হচ্ছে যে ভাই তুমি প্রুফ করবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তোমাকে রাইট হ্যান্ড সাইড আনতে হবে। এখন যত শর্ট সেটা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এখন এই বিক্রিয়া টাইপের প্রশ্ন সমাধান করার জন্য তোমাকে বেশ কয়েকটা পার্টিকেলের মনে রাখতে হবে। সো সেই পার্টিকেল গুলো কি ভাইয়া, আমি যদি তোমাদেরকে একটু নোট ডাউন করে দেই। তোমাকে একটু আগেই তো আমরা আলফা শিখছি, আলফার মান কত ভাইয়া, যে হিলিয়াম 2 4। তারপরে আমাদেরকে শিখতে হবে বিটা। সো বিটা ইকুয়ালস টু কি হবে, যে -1 উপরে হবে 0 ভরের ক্ষেত্রে। আর হচ্ছে নিউট্রন, এটা কি হবে, যে ভাইয়া 0 উপরে হবে 1। তারপরে যদি আমি বলি যে গামা, গামা দুইটাই 0, যে উপরেও 0 নিচেও 0, কোনো চেঞ্জ না হলে গামা। যদি আমি বলি পজিট্রন, পজিট্রন, সো পজিট্রনের বেলায় কিরকম হবে ভাইয়া, যে উপরে 1 নিচে 0। আমি যদি বলি ভাই প্রোটন, প্রোটন, প্রোটনও থাকে মাঝে মাঝে প্রোটন, সো সেটা হবে উপরে 1 নিচে 1, উপরে 1 নিচে 1। তাহলে দেখো কয়টা আমি বললাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা পার্টিকেল তোমার যদি মনে থাকে ভাই, এইখান থেকে বিক্রিয়া থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি পারবা। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে উপরে কারা কারা আছে ভাই, 14 আর 4 18, আর নিচে কত আছে, 7 আর 2 9। তাহলে এইখানেও আমাদের উপরে কত বানাইতে হবে, আমাদের দেখো 16। এখানে কি 1 আছে না, দেখো এই যে 2 দ্বারা গুণ আছে না, তাহলে 2 দ্বারা গুণ হবে। তাহলে উপরে কত ভাই, আমাদের 16 আর 2 18, 16 আর 2 18। তাহলে উপরে কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেছে অলরেডি, দেখো 18 18। আর নিচে কি ভাই 8, 8 আর 2 আলটিমেটলি কত, 9 10, তার মানে 10। তাহলে কি ভাই নিচে কি 1 বেড়ে গেছে না, নিচে দেখো 1 বেড়ে গেছে। তাহলে উত্তর কি হবে বলো দেখি, নিচে 1 বেড়ে গেছে, নিচে 1 কি হইছে, বেড়ে গেছে আমাদের। তাহলে উত্তরটা কি হবে বলো। আমি তো তোমাকে পার্টিকেল লিখে দিছি, তোমাকে পার্টিকেল লিখে দিছি। দেখো ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে মাইনাস, তাহলে ট্যাগ যখন করবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না। দেখো উপরে 0 আর এখানে মাইনাস, এখানে তো আমাদের ট্যাগই করতেছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কি হবে, আমাদের 1 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, ইলেকট্রনটা আমাদের রাইট আনসার, খ নাম্বারটা। বুঝতে পারছো? বুঝতে পারছো রে? এই তো 16 20 16 20 সবাই পারছো। তার মানে এই টাইপের প্রশ্ন আসলে কি, আপনাকে এই 5 থেকে 6টা পার্টিকেল মনে রাখতে হবে এবং জাস্ট খালি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিবেন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিবেন। দেখেন এখানে কিন্তু আগে থেকেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে 9 থেকে 10-এ নিয়ে যেতে পারবো। নেক্সটে আসো, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ঠিক আছে, নেক্সটে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার কি কি সিকিউ আসতে পারে সেটা সম্পূর্ণ একটা দেখো তোমাদেরকে একদম ফাইনাল সাজেশনটা দিয়ে দিই, যে ভাই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় এই শেষ মুহূর্তে তোমরা কি পড়বা। সর্বপ্রথম যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে আইনস্টাইনের আপেক্ষিকতা, যেটা হচ্ছে দৈর্ঘ্য সময় ভর, আইনস্টাইনের 3টা আপেক্ষিকতা একটু ভালো মতো দেখবা। আইনস্টাইনের ভর শক্তি, দেখো ভর অর্থাৎ নিশ্চল অবস্থায় ভর, চলমান অবস্থায় ভর, মোট আলটিমেটলি আমাদের হচ্ছে শক্তিটা। ঠিক আছে, 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র ভালোভাবে দেখবা। ওকে, সো আপেক্ষিকতা এবং ভর শক্তির। তারপরে ফটো তড়িৎ ক্রিয়া, এইটা ভাইয়া মারাত্মক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে এগুলো জাস্ট খালি একটু যদি প্রশ্ন সহজ হয়, এই যে ফোটনের শক্তি যেমন E = h নিউ, এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা কম। যদি প্রশ্ন একদম ইজি করে তাহলে এই যে নিচের 2টা আসবে, উপরের 3টা ভালো মতো দেখবেন, আর এই 2টা জাস্ট খালি একটু চোখে বুলাই যাবেন, সূত্রগুলো দেখবেন। ওকে, বিশেষ করে ফটো তড়িৎ ক্রিয়া আসার সম্ভাবনা আছে, আইনস্টাইনের আপেক্ষিকতা আসার সম্ভাবনা আছে, ভর সূত্র আলটিমেটলি আসার সম্ভাবনা আছে। ওকে, এই 3টা ভালো মতো দেখবেন। অবশ্যই অবশ্যই এই 3টা কনসেপ্ট একটু কষ্ট করে ভালো মতো দেখে যাইতে হবে। তো এখন এই 3টা কনসেপ্ট প্র্যাকটিস করবেন কিভাবে, বা এই ফাইনাল সাজেশনটা প্র্যাকটিস করবেন কিভাবে, দেখো আমি অলরেডি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি, যারা এখনো কালেক্ট করো নাই। দেখো এই যে আইনস্টাইনের আপেক্ষিকতা থেকে যে নভোযান টাইপের ম্যাথ, যে ভাই আলটিমেটলি হচ্ছে মহাকাশে গেছে। সো এই যে দেখো যত ধরনের ম্যাথ আসতে পারে, দেখো এই আন্ডারে প্রায় 15টা ম্যাথ দেওয়া আছে। সো এখানে উত্তর সহ আছে, জাস্ট একবার প্র্যাকটিস করে চলে যাবা। ঠিক আছে, এটা আপেক্ষিকতার গেল। আপেক্ষিকতা কনসেপ্ট থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে এখানে দেওয়া আছে। ওকে, সো আপেক্ষিকতার পরে যদি আমরা আসি, যে ভাইয়া আমাদের তারপরের সিকিউটা দেখো কি দেওয়া আছে এখানে, তারপরে সিকিউটা দেখো, তারপরে সিকিউটা এই যে আমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই যে আমাদের কি বলা আছে, ফটোতড়িৎ ক্রিয়ার
প্রশ্ন আছে এখানে। সো এই পিডিএফটা জাস্ট খালি প্র্যাকটিস করে দেবা। দেখো দুইটা সিকিউ গেল মাত্র। আলটিমেটলি আমরা দেখো এই যে দুইটা সিকিউ এর আন্ডারেই সবকিছু ইনক্লুডেড করা আছে। তাহলে সিকিউ এর পিডিএফটা পেতে কি করবা, পিডিএফটা পেতে ক্লাসটা শেয়ার করে এডুকেশন সায়েন্সে একটা এসএমএস দিবা, তাহলে ক্লাস শেষেই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। অন্তত একবার লিখে প্র্যাকটিস করে দেওয়া ভাইয়া, ঠিক আছে? অন্তত একবার লিখে প্র্যাকটিস করে দেওয়া। দেখো এই অধ্যায়ের মাত্র দুইটা সিকিউ দেওয়া আছে, দুইটা সিকিউর আন্ডারে কয়টা, ম্যাক্সিমাম ধরো তোমার 17 থেকে 18টা বা অ্যাপ্রক্সিমেটলি 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নই হচ্ছে একদম ফাইনাল সাজেশন। এই 20টা প্রশ্নে যদি আমি যে টপিকগুলো দেখো এইখানে যত টপিক আছে সেখানে সবগুলো এখানে ইনক্লুডেড করা আছে। সো মাত্র দেখো একদম খুব সুন্দর মতো 10 থেকে 12টা পেজ জাস্ট লিখে লিখে অন্তত একবার প্র্যাকটিস করে দেবা পরীক্ষার আগ মুহূর্তে যাওয়ার আগে। ওকে, আচ্ছা চলো আমাদের সিকিউ পার্টটা শেষ, আমরা আমাদের এমসিকিউ পার্টে চলে যাবো। দেখো এমসিকিউ পার্টে কি ভাইয়া, এম নট স্থির ভর সম্পূর্ণ কণার বেগ যদি হয় হচ্ছে c ডিভাইড বাই √2 হলে ভরবেগ কত। দেখো এইটার একটা স্পেশাল টেকনিক শিখাবো, এটার একটা স্পেশাল টেকনিক শিখাবো, এটার একটা কি ভাইয়া স্পেশাল টেকনিক। দেখো নরমালি আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি যে ভাইয়া E = ½ mv², তাই না? দেখো আপেক্ষিকতা থেকে কি হয়ে যাবে, ই তো ই থাকবে, এখানে হাফের জায়গায় আমরা 0.5 লিখতে পারবো। দেখো এটা ম্যাথ করা লাগে না, ডিরেক্ট মুখস্থ বসাইতে পারবা, 0.5 লিখতে পারবো। এমটা হয়ে যাবে m নট, ভিটা হয়ে যাবে আলোর বেগ c²। ওকে, যদি আপনাকে কখনো বলে যে ভাই v = c ডিভাইড বাই √2, এইটাই সব থেকে বেশি আসে, সবসময় এই বেগের মানটা ফিক্সড রাখে। বেগের মান যদি বলে যে ভাইয়া c ডিভাইড বাই √2 তোমাকে গতিশক্তি বের করতে বলে, তাহলে গতিশক্তি নির্ণয় করবা যে ভাই E = ½ mv² এর সঙ্গে তুলনা করবা, এই 0.5 এর থেকে একটু কম অ্যান্সার আসবে, অর্থাৎ 0.414 m নট c²। এটা অনেকবার বোর্ডে আসছিল। গতিশক্তি কিন্তু শিখে ফেললাম, যদি আমাদের কি হয় v এর মানটা c ডিভাইড বাই √2 হয়, v এর মানটা কি ভাইয়া c ডিভাইড বাই √2 হয়। ওকে, এখন আসো যদি v এর মানটা এটাই থাকে যে ভাইয়া c ডিভাইড বাই √2, তাহলে দেখো এমনি সিম্পল ভরবেগের সূত্র কি ভাইয়া, p = mv। যদি আমরা আপেক্ষিকতা অনুযায়ী কনভার্ট করি তাহলে p = m নট c হবে, m নট c, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে দেখো এটা কিন্তু সমাধান করলে অনেক বড় একটা ম্যাথ, বাট তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট একটু চালাকি করতে পারো। তাহলে দেখো আমাদের বেগ কি c ডিভাইড বাই √2, ওই যে আমরা শর্টকাট শিখছি c ডিভাইড বাই √2 হলে আমাদের ভরবেগ কি আসবে যে ভাই m নট c, আর যদি c ডিভাইড বাই √2 হয় আমাদের গতিশক্তি কি আসবে 0.414 m নট c²। এগুলো আবার কিভাবে মনে রাখা যায়, আমাদের এই যে অরিজিনাল সূত্রর সাহায্য নিয়ে খুব সহজেই মনে রাখা যায়। তাহলে অ্যান্সার কত হবে, গ নাম্বারটা। আর যদি মনে হয় যে না ভাই আমি সূত্র করে আনবো, তোমার যদি টাইম বেশি থাকে, তুমি যদি একটু স্মার্ট না হও, তাহলে তুমি সূত্র দিয়ে আসো সেম উত্তর আসবে। বুঝতে পারছো রে, সেম উত্তর আসবে, বুঝতে পারছো? এই পিডিএফ পাও নাই জিম, পিডিএফ পাও নাই কেন, তুমি এডুকেশন সায়েন্সে মেসেজ করিও, পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? অন্য কোথাও মেসেজ করার দরকার নাই, তাহলেই তোমরা পাবা না বা লেন্দি হবে। তুমি যদি এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও তাহলে তুমি পিডিএফ পাইতে অনেক সময় লাগবে। তুমি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে তোমার অনেক সময় লাগবে। সবার আগে পিডিএফ পেতে বারবার করে বলি যে ভাই এডুকেশন সায়েন্সে, যেহেতু এটা সায়েন্সের কার্যক্রম আর আমাদের এডুকেশনটা একদম সেন্ট্রাল, তাই না? সেখানে সায়েন্স আর্টস কমার্স সবারই স্টুডেন্ট, সো এখানে একটু লেন্দি হয়, ওখানে অনেক ধরনের অনেক মেসেজ থাকে, ওগুলান আলটিমেটলি ক্রমান্বয়ে রিপ্লাই দিতে হয়। বাট সায়েন্সের পোলাপাইন তোমরা এডুকেশন সায়েন্সে মেসেজ দিবে, তাহলে সবার আগে পেয়ে যাবা। বুঝতে পারছো? বুঝতে পারছেন এই শর্টকাটটা ক্লিয়ার ভাইয়া? এটা কিন্তু অনেক একটা ইউজফুল শর্টকাট, জাস্ট দেখা মাত্র উত্তর করতে পারবা। তুমি ম্যাথ দিয়ে সমাধান করো, তোমার অন্তত 1 মিনিট সময় লাগবে এখানে। সো তোমার 1 মিনিট না, মাত্র দেখা মাত্রই কি করবা, অ্যান্সার চলে আসবে আমাদের। সো নেক্সটে আসি, চলো দেখো নেক্সটে এই যে একটা আমাদের আপেক্ষিকতা থেকে ম্যাথ আছে, প্রশ্নটা অনেক বড় হলেও আলটিমেটলি সমাধান সহজ আছে। তো আমরা আগে পড়ি যে একজন মহাশূন্যচারী এ এর ভর 60 কেজি, বয়স 30 বছর, সে আমাদের 2.4 × 10⁸ m/s বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথের অনুসন্ধানে গেল। পঞ্জিকা অনুসারে তার যমজ ভাই বি এর বয়স যার ছিল 80 বছর, তখন সে পৃথিবীতে ফিরে এলো, ঠিক আছে? এখন মহাশূন্য এ এর ভর কতটুকু সেটা বের করতে বলছে, অর্থাৎ আমাদের ভরের আপেক্ষিকতা থেকে প্রশ্ন চলে আসছে। সো আমরা চলো এটাকে সমাধান করে ফেলবো। এটাকে সমাধান তাহলে আমরা কি জানি যে ভাইয়া ভরের আপেক্ষিকতা থেকে m = m নট √1 - v² ডিভাইড বাই c²। সো এখন তাহলে আমরা কি করব ভাইয়া, মান বসাই দাও যে এখন আমাদের m নটটা কি, কার ভর। দেখো আমাদের এটা হচ্ছে এ এর ভর বের করতে বলছে, তাহলে এর ভর কি ছিল 60 কেজি, ডিভাইড বাই √1 - v এর মান দেওয়াই আছে 2.4 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸
যেহেতু দুইটারই উপরে স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার বসাইতে পারবো। তাহলে এই যে 10⁸ 10⁸ কেটে দাও, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবা যে 100 চলে আসবে খ নাম্বারটা। ওকে, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিবা, নেক্সটে আসো। এটা অনেক সহজ ছিল। এখন আসো এই যে এই প্রশ্নটাও আমি একটা স্পেশাল টেকনিক শিখাবো। এই প্রশ্নটাও দেখো, আমাদের যে গতিশক্তি এবং ভরবেগ, এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং খালি বেগ অথবা গতিশক্তির একটা শর্টকাট আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটা দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা। সেটা কিরকম, যে ভাইয়া কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে কণাটির বেগ কত? তাহলে দেখো, আমরা বেগ ভি অথবা শক্তি, আমাদের কি বলছে, কণাটির বেগ কত, সরি, আমাদের বেগ বের করার শর্টকাট টেকনিক ভি ইকুয়াল টু √1 - 1 / n² * c। ঠিক আছে, তাহলে দেখো এখানে এনটা কি হবে, দেখো মোট শক্তি নিশ্চল অবস্থা শক্তির কত দ্বিগুণ, তাহলে আমাদের কি বলছে, এন এর মান কত 2। তাহলে এখানে বসাই দাও যে ভাইয়া √1 - 1 / 4 * c, তাহলে আমাদের কত হবে √3/2 c। এটাই অ্যান্সার, √3/2 c, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, অনেক বড় একটা ম্যাথ, খুব সহজেই তুমি সমাধান করতে পারবা। সবাই বলো তো ক্লিয়ার কিনা? এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু এই শর্টকাটগুলো ইউজ করলে তুমি ইজিলি সমাধান করতে পারবা। বুঝতে পারছো? রে ভাইয়া? বলো দেখি এটা ক্লিয়ার কিনা। 19 নাম্বার ক্লিয়ার? এই তো 19 সি অলরেডি অ্যান্সার করে ফেলছো। তাহলে আমরা এই শর্টকাট দিয়ে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। নেক্সটে আসো, আমি সময় নষ্ট করবো না তোমাদের। দেখো গ্রাফটা কি বলছে, যে নিচের কোনটি একটি ফোটন কণার, অর্থাৎ ই আর এফ, সরি আমাদের হচ্ছে শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ। তাহলে আমরা ই ইকুয়াল টু কি জানি, যে ভাইয়া এইচ নিউ, টি এই এইচ নিউ, আবার নিউ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা, তার মানে এইচ সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে ই এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি আয়তাকার অধিবৃত্তাকার। সো কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা। বুঝতে পারছো? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, এটার গ্রাফ অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সম্পর্ক আনলাম, সম্পর্ক এনে জাস্ট খালি দেখাই দিলাম। ওকে, নেক্সটে আসো। দেখো ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে কত ভাইয়া, 4.5 × 10⁻14 হার্টজ হলে ফোটনের শক্তি কত? তাহলে কম্পাঙ্ক থাকলে শক্তি বের করা খুবই ইজি। কম্পাঙ্ক থাকলে শক্তি বের করা ভাইয়া খুবই ইজি। আমরা সূত্র কি জানি ভাইয়া, যে ই ইকুয়াল টু, আমরা হচ্ছে কম্পাঙ্ক যেহেতু আছে, তাহলে আমরা এফ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ফোটনের শক্তি বের করতে পারবো, তাই না? ফোটনের শক্তি বের করবো। তাহলে আমরা কি জানি, এইচ এফ এখানে বসাই দাও। তাহলে এইচ মানে কি, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 6.63 × 10⁻34। আর ইনটু অবস্থায় কত ভাইয়া, এই যে কম্পাঙ্ক এফ এর মান 4.5 × 10⁻14। অ্যান্সার আনো। অ্যান্সারটা অবশ্যই কি জুল এককে আসবে, বাট এইখানে তোমার আবার ইলেকট্রন ভোল্ট আছে সবগুলো। তাহলে আমাদেরকে কি করতে হবে, 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে দিতে হবে। সো ভাগ করবা, অ্যান্সার দেখবা যে চলে আসবে মূলত আমাদের 1.8 সামথিং, অর্থাৎ গ নাম্বারটা। ওকে, সো এই সূত্রটা মনে রাখবা। এবং তোমাকে একক কনভার্সন, যে কোন এককে আছে শক্তির একক, যখন আমরা সবকিছু আনবো তখন কিন্তু জুল একে থাকবে। তাহলে আমাদের যেহেতু ইলেকট্রন ভোল্ট, তাহলে আমরা সমান কি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.9 × 10⁻, কত 19 জুল জানি না। সো সেইখান থেকে জাস্ট খালি আমরা ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কি আসবে ভাইয়া, চলে আসবে। ক্লিয়ার সবার? অ্যান্সার চলে আসবে। এই তো সি নাম্বারটা, সাবাস, ধন্যবাদ। নেক্সটে আসো। দেখো এই যে এই ডিরেক্ট সূত্রটা না কোনো একটা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা একটু আনকমন লাগতে পারে তোমার কাছে, যে ভাইয়া শূন্য ভর এবং ই শক্তি সম্পূর্ণ কণার ভরবেগ কত? তাহলে দেখো আমরা এইখানে একটা সূত্রের হেল্প নিব, যে ভাইয়া শূন্য ভরের ক্ষেত্রে দেখো আমরা একটা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, যে ভাইয়া সূত্র জানি, যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার এম নট সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, তোমাকে বলা আছে যে ভাইয়া ভর শূন্য, তার মানে এম নট এর মান কত? এম নট এর মান হচ্ছে আমাদের শূন্য, ভর যেহেতু শূন্য, তাহলে সূত্রটা কি থাকতেছে দেখো তো, যে ভাইয়া ই স্কোয়ার ইকুয়াল টু, এই পুরো পার্টটাই শূন্য, কারণ শূন্যের সাথে যাই গুণ করে না শূন্য হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দেখো উভয় পাশ থেকে আমরা স্কোয়ার গুলো তুলে দিতে পারি। তাহলে ই ইকুয়াল টু আমাদের পি সি পাচ্ছি আমরা। তাহলে বের করবো হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কি পাবো, ই ডিভাইডেড বাই সি। তাহলে ই ডিভাইড বাই সি কোথায় আছে দেখো তো, এই যে ই ডিভাইডেড বাই সি, ঘ নাম্বারটা। ইসি না কিন্তু, এই যে স্ল্যাশ মানেই হচ্ছে ভাগ। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে,
কারণ এই সূত্রটা আলটিমেটলি অনেকেই তোমরা হচ্ছে স্কিপ করে আসো। ঠিক আছে, এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক সেটা হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সরি ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু প্লাস আমাদের হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এই তো সবাই পারছো ডি নাম্বারটা। ওকে, ধন্যবাদ। চলো নেক্সটে যাবো আমরা। দেখো কি বলছে যে ভাই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6300 অ্যাঙ্গস্ট্রম। দেখো এখানে অ্যাঙ্গস্ট্রম এককে আছে, বাট এখানে আপনার আবার জুল এককে আছে। তাহলে কি করতে হবে, অবশ্যই একক কনভার্সন ভালো মতো খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গস্ট্রমটা মিটারে আনতে হবে। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া আছে তাহলে আমরা কি জানি ই ইকুয়াল টু এইচ নিউ। ভাই এখানে তো নিউ কে ভাঙাইতে হবে কারণ ল্যামডার মান আছে, তাহলে এটাকে ভাঙাও এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে মান বসাই দাও 6.6763 ইন্টু 10 ইনভার্স 34। প্লাঙ্কের ধ্রুবকের মান বসাইলাম, সির মান সবাই জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডার মান কি জানি ভাইয়া 6630 ইন্টু 10 ইনভার্স 10, কারণ অ্যাঙ্গস্ট্রম থেকে মিটার, তাহলেই তো আমাদের জুল এককে আসবে। সেটাকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলেই কি ভাইয়া অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলে কত আসবে বলো দেখি, যে দেখবা যে গ নাম্বার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19 আসবে। এটাকে এমনিতেই হাতে ক্যালকুলেশনও করা যায়, বাট দরকার নাই হাতে ক্যালকুলেশন, কারণ আপনার কাছে কি আছে, যেহেতু ক্যালকুলেটর আছে, আপনাদের হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলো আমরা এইচএসসির পর এডমিশনের সময় ইনশাআল্লাহ শিখাই দিব। হাতে ক্যালকুলেশনে কোনো প্যারা খাও না। এডমিশনে যত ধরনের ম্যাথ আছে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখবা যে হাতে ক্যালকুলেশন খুব সুন্দরভাবে শিখাই দিব, এবং হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে কম সময়ের মধ্যে কিভাবে ক্যালকুলেশন মিলাবা, এগুলো আমরা তোমাদেরকে ক্লাসে খুব সুন্দর মতো শিখাই দিব ইনশাআল্লাহ। ওকে ওকে, কনস্ট্যান্ট, আচ্ছা কি বলছো কনস্ট্যান্ট মান, এটা কোনটার কনস্ট্যান্ট মান বলছো ভাই, এটা আহমেদ? আচ্ছা যাই হোক, চলো দেখো। ওকে, সি নাম্বারটা, হ্যাঁ ধন্যবাদ। তাহলে নেক্সটে আসো, আমরা বেশি সময় নিব না, খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিব যাতে করে তোমরা পিডিএফটা কালেক্ট করে সুন্দর মতো রিভিশন করতে পারো পর্যাপ্ত সময় নিয়ে। ওকে, সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 1.5 ইলেকট্রন ভোল্ট কার্যপেক্ষক, দেখো এখানে কিন্তু কার্যপেক্ষক বলা আছে। 1.5 ইলেকট্রন ভোল্ট কার্যপেক্ষক বিশিষ্ট একটি ধাতব পৃষ্ঠের উপর 3 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পূর্ণ একটি ফোটন আপতিত হলে নির্গত আলোক ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি কত, মানে আলোক তড়িৎ ক্রিয়া থেকে প্রশ্ন চলে আসছে। ওকে, আলোক তড়িৎ ক্রিয়া থেকে প্রশ্ন চলে আসছে। তাহলে এটাকে কিভাবে সমাধান করবো ভাই আমরা, দেখেন আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সূত্র কি জানি, যে ভাই শক্তি ই ইকুয়াল টু ই কে ম্যাক্স প্লাস কার্যপেক্ষক ওমেগা আমাদের হচ্ছে ডাব্লিউ নট। ঠিক আছে, বুঝতে পারছো? সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। সূত্রটা কি ভাই, একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো এটা কয় ধরনের সূত্র আছে আমি তোমাকে যদি একটু সুন্দরভাবে ডিফাইন করে দেই। দেখো দাঁড়াও, এটা বেশ সূত্রটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখেন আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র জানি, এখানে আলটিমেটলি ই ইকুয়ালস টু আমরা হচ্ছে ইকে ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লিউ নট, এটাই আমরা এখানে ইকে ম্যাক্স লিখতে পারবো। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে গতিশক্তি নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটার বিভিন্ন ফরমেশন আছে। ঠিক আছে, বিভিন্ন ফরমেশন আছে, বিভিন্ন ফরমেশন আছে। তাহলে দেখো এখন আমরা যদি আনি যে ভাই এখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তিটা বের করতে হবে, তাই না? সর্বোচ্চ গতিশক্তি, তাহলে দেখো এখান থেকে সর্বোচ্চ গতিশক্তি, কিন্তু দেখো এটা যদি এইভাবে না মনে রাখা, তোমরা এইভাবে মনে রাখো তাহলে বেশি সুবিধা হবে। যে ভাই এটাই কিন্তু ইকে ম্যাক্স, ইকে ম্যাক্স ইকুয়াল টু ই মাইনাস আমাদের হচ্ছে কি ডাব্লিউ নট। এটা কি, এটাই হচ্ছে আমাদের এই যে কার্যপেক্ষক। অথবা তুমি আগের ফরমেশনটা মনে রাখতে পারো যে ভাইয়া ই ইকুয়ালস টু আমাদের হচ্ছে ইকে ম্যাক্স একবারই যদি গতিশক্তি বের করতে চাও, জাস্ট মাইনাস আমাদের কি তখন হবে প্লাস আমাদের ডাব্লিউ নট অর্থাৎ কার্যপেক্ষক। তাহলে দেখো এখন আমরা যেহেতু আমাদের কি দেওয়া আছে ভাই সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে, তাহলে আমরা এই যে এই সূত্রটাই বসাই দিই, এই ফরমেশনটাই বসাই যে আমরা এখানে ই দেখো তো শক্তি কত, শক্তি কত ওই যে 3 ইলেকট্রন ভোল্ট আমাদের কি দেওয়া আছে ভাই 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে দুইটাই দেখো ইলেকট্রন ভোল্ট, এটাও ইলেকট্রন ভোল্ট এটাও ইলেকট্রন ভোল্ট, তাহলে একবারেই আমরা কনভার্ট করব। তাহলে 3 মাইনাস কার্যপেক্ষকের মান কত দেওয়া আছে 1.5, তাহলে এখন ইনটু অবস্থায় 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান, ও সরি এখানে দেখো আমাদের ইনটু করার দরকারই নাই, কারণ অপশনগুলাই আমাদের আরো সহজ করে দিছে, অপশনও আছে ইলেকট্রন ভোল্ট আকারে। তাহলে দেখো এটাকে বাদ দাও, তাহলে 1.5 ইলেকট্রন ভোল্ট থাকতেছে। 1.5 ইলেকট্রন ভোল্ট কোথায়, খ নাম্বারটা। ওকে, বুঝতে পারছো ভাইয়া? দেখো একক কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ আমাদের এখানে শর্ট ফরমেশনেই আছে, আমাদের এখানে কি ভাই শর্ট ফরমেশনে আছে। তো বি নাম্বারটা, সাবাস ধন্যবাদ। নেক্সটে আসো,
কি বলছে দেখো, একটি ধাতব পৃষ্ঠে নিঃসৃত ইলেকট্রন সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব এত হবে। তাহলে নিবৃত্তি বিভব থাকলে কিভাবে সমাধান করব, দেখেন নিবৃত্তি বিভবের কনসেপ্টটা কিরকম। নিবৃত্তি বিভবের কনসেপ্টটা কিরকম দেখো, নিবৃত্তি বিভব আমরা এই সূত্রটা লিখতে পারবো যে ভাইয়া হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই নট ই ভি নট। ঠিক আছে, এখানে নিবৃত্তি বিভব হচ্ছে এই ভি নটটা, আর এই ভিটা কি চূড়ান্ত বেগ। চূড়ান্ত বেগ। এখন নিবৃত্তি বিভবের সূত্রটা তুমি এভাবে ডিরেক্ট মনে রাখতে পারো যে ভাই ভি নট ইকুয়াল টু আমাদের হবে কি আসতেছে দেখো, এখান থেকে যদি আমরা ডিরেক্ট নিবৃত্তি বিভবটা আনতে চাই তাহলে আমাদের কি চাইছে এখানে, নিবৃত্তি বিভব এত, ও নিবৃত্তি বিভবই তো দেওয়া আছে, সরি নিবৃত্তি বিভবই তো দেওয়া আছে। আমাদের কি বলছে সর্বাধিক বেগ ভি ম্যাক্স এর মান, এই যে চূড়ান্ত বেগ বা সর্বাধিক বেগ এটাই আমাদের, তার মানে দেখো আমাদের ভির মান আনতে হবে। তাহলে আমরা এখান থেকে ভি ইকুয়াল টু, যেহেতু রুট আছে একবার এ স্কোয়ার আছে তাহলে এই পাশে রুট করে দাও, তার মানে এটাকে পার হয়ে যাবে, তাহলে 2 ই ভি নট ডিভাইডেড বাই আমাদের কত আসবে ভাইয়া, আমাদের চলে আসবে হচ্ছে এম। তাহলে দেখো মান বসাই দাও যে ভাইয়া 2 এর মান কত 1.6 ইনটু 10 ইনভার্স 19, ভি নট এর মান কত ভাইয়া, নিবৃত্তি বিভব 0.96 ডিভাইডেড বাই এম এর মান কত ভাইয়া, এম এর মান দেখো এখানে যেহেতু ইলেকট্রন বলছে তাহলে ইলেকট্রনের কত, এটা কিন্তু সবার উপরে রুট, তাহলে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার 31। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করো দেখি একটু কোনটা অ্যান্সার আসার কথা, মেবি হচ্ছে খ নাম্বারটা চলে আসার কথা। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেন জাস্ট। পিডিএফ কখন দিব, পিডিএফটা দিয়ে দিব বাবা, এই যে ক্লাস শেষ, আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে, আজকে বেশি সময় নেব না, একদম খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের আলটিমেটলি যেগুলোতে সমস্যা লাগে তোমাদের সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি আমরা। ঠিক আছে, আর যেগুলো থিওরি এগুলো তো মোটামুটি সবাই পারো, তবুও আমি থিওরির যেটা সব থেকে বেশি আসে সেটা কিভাবে মনে রাখবা সেটার টেকনিক শিখাই দিছি। ঠিক আছে, সো এখন তোমরা দেখো আমাদের এই ক্লাসের দাগানো স্লাইড এবং আমাদের এই যে সাজেশন পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিয়ে বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস শুরু করে দিবেন। ইনশাআল্লাহ সবার একটা ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, সো আপনাদের সাথে এডমিশন জার্নি শুরু হওয়ার আগ মুহূর্তে হয়তো আর কখন দেখা হবে না, কারণ আমার ফিজিক্সের দায়িত্ব শেষ আলহামদুলিল্লাহ। এখন আলটিমেটলি আপনাদের পালা, যে ভাইয়ার পক্ষ থেকে তো কষ্ট করলাম, চেষ্টা করে গেলাম, এখন আপনারা কতটুকু নিতে পারছেন সেটা পরীক্ষার উপরেই ডিপেন্ড করবে, পরীক্ষাটা কিরকম দিলেন। সো একটু বলেন যে কি অবস্থা ভাইয়ার ক্লাসগুলো করে, যারা রেগুলার ক্লাস করছেন তাদের কি মনে হচ্ছে যে কতটুকু উপকারে আসলো, একটু আমাকে বলো যে ভাইয়া কি অবস্থা। আপনারা তো বেশ কিছুদিন থেকে একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা টানা ক্লাস করতেছি, তাই না? একদম যেদিন আমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে সেদিন থেকে ক্লাস শুরু করছি, একদম নন স্টপ ভাবে প্রতিদিনই ক্লাস নিয়ে যাওয়া হচ্ছে। সো আপনাদের ক্লাসগুলো কেমন লাগলো, পিডিএফ কিভাবে পাবা, পিডিএফ ক্লাসটা শেয়ার করে আই এডুকেশন সায়েন্স পেজে মেসেজ দিবা। সো বলেন, আমরা কিছুক্ষণ মধ্যে বিদায় নিব কারণ আমি সময় নষ্ট করব না তোমাদের। সবাই একটু বলেন যে কি অবস্থা, আপনাদের ক্লাসগুলো হচ্ছে কেমন লাগলো, ক্লাস কিরকম লাগছে। এইচএসসিতে আপনার হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে তো আর দেখা হচ্ছে না, ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে যখন তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবা তখন তোমাদের সাথে দেখা হবে মুন্না ভাইয়ার। তো মুন্না ভাইয়া একটা কথা মাথায় রাখিও যে আমার সর্বোচ্চটা দিয়ে দেখো, আমি ওই যে টানা ম্যারাথন ক্লাস নিয়ে নেই কারণ তোমাদের অনেকেরই মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয়, এই জন্য যতই আমার কষ্ট হোক বা অসুবিধা হোক স্লটে নিছি, যাতে করে তোমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবার রিফ্রেশ মাইন্ডে পড়তে পারো। সো ভাইয়াদের পক্ষ থেকে বা আই এডুকেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সো এখন ঠান্ডা মাথায় জাস্ট খালি পরীক্ষাটা দিবা ভাই, তোমার কাছে সবকিছুই ম্যাটেরিয়ালস আছে, এই শেষ মুহূর্তে বেশি প্যানিক হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই, যা পড়ছো একটা আবার রিভিশন দিবা, সবগুলো দেখো কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সিকিউরের জন্য সেটা আইডেন্টিফাই করে দিছি, পিডিএফ গুলো একটাবার চোখ বুলাই যাবা সুন্দর মতো, আর যেই টপিক মনে হচ্ছে না আমি ভুল করতে পারি সেই টপিকটা হাতে লিখবা অবশ্যই, লিখে খুব সুন্দর মতো ঠান্ডা মাথায়, বারবার করে বলতেছি মাথা গরম করলেই ফিজিক্স পরীক্ষা খারাপ করে বসে থাকবা, ওই যে একক কনভার্সনের কথা মনে থাকবে না, এটার কথা মনে থাকবে না, ওটার কথা মনে থাকবে না। তো ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে আল্লাহ ভরসা নিয়ে পরীক্ষা দিতে চলে যাবা। ওকে, বুঝতে পারছো?
চলতরিতে সমস্যা হচ্ছে, চলতরিতে তাহলে ক্লাস করে ফেলেন, কালকে রাতে তো আমি লাইভ ক্লাস করাইছি, তো সেই ক্লাসটা মিস হলে সেই ক্লাসটা করে ফেলেন। ওকে, সো আজকে আর দীর্ঘায়িত না করি, আপনারা সুন্দর মতো নিজে নিজে একটু কষ্ট করে সকল কিছু যেটা মনে হচ্ছে তোমার কাছে যে না মনে হচ্ছে যে এই জিনিসটা আমার ভুল হইতে পারে, সেই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, রিভিশন দাও। সকল পিডিএফ, সকল ম্যাটেরিয়ালস সবকিছু তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। আজকের ক্লাসের পিডিএফটাও দিয়ে দিব এখনই। সো তোমরা খুব সুন্দর মতো একদম রিল্যাক্স মাইন্ডে এখন একটু রেস্ট নিতে পারো, তারপরে সন্ধ্যার পর থেকে একদম খুব সুন্দর মতো পড়তে বসবা, রিভিশন দিয়ে খুব দ্রুত ঘুমাই যাবা, বেশি রাত জাগার দরকার নাই, তাড়াতাড়ি ঘুমাই যাবা, সকালবেলা উঠে সূত্রগুলো একটু প্র্যাকটিস করে চলে যাবা, সূত্রগুলো একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে যাবা ইনশাআল্লাহ। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।